করে দেবো অপশনস ক্রিয়েট করবো। এখানে তন্ময়কে দেখতে পাচ্ছি, সে আনমিউট আছে। তোমাদের পুরো ব্যাচের তো ক্লাস হচ্ছে, তাই তো? মানে কোন সেকশন আইসোলেটেড না? না স্যার। ফাইন। এখন তো এইভাবে ক্লাস হয় তোমাদের, না? পুরো ব্যাচ একসাথে ক্লাস হয় অনলাইন? ওকে ফাইন। চলো, অনলাইনে আমার তেমন খুব বেশি ক্লাস নেওয়া হয়নি। আমি ক্লাস নিজে করেছি এবং হচ্ছে ক্লাস কিছু ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। যার কারণে কিছু প্রবলেম হচ্ছে আমারও ফার্স্ট টাইম। যদিও আমার ল্যাপটপটা ঠিক থাকলে হয়তো এত ক্রাইসিস হতো না। হাউএভার এখন হচ্ছে যে আমরা তোমরা 3-1 এর থিওরি কোর্সেস গুলো শেষ হয়ে গেছে? থিওরি ফারুক স্যার, মন্ডল স্যার, হুদা স্যার নিয়েছেন নাকি? হ্যাঁ স্যার। জি স্যার, শেষ হয়েছে। আচ্ছা ফাইন। আজকে থেকে স্টার্ট হচ্ছে 3-1 এর তোমাদের প্র্যাকটিক্যাল কোর্সটা, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কোর্স আমি স্লাইড শেয়ার করতে পারছি না আমার মোবাইল থেকে। আমি কিন্তু তোমাদের মোবাইল থেকে ক্লাস দিচ্ছি। স্ক্রিন শেয়ার। স্যার এটা কি 3-1 এর? হ্যাঁ 3-1 এর। তোমাদের তো 3-1 কোর্সই চলছে, তাই তো? 2-2 তো কমপ্লিট হয়ে গেছে। পিডিএফটা কি দেবেন আমাদের? হ্যাঁ, তোমাদের সফট কপি আমি প্রোভাইড করব। আমাদের যেগুলো ক্লাস হবে সেগুলো সফট কপি প্রোভাইড করব। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ফাইন। সো ওয়েলকাম ইউ অল টু মাই ক্লাস। আমার সাথে তো তোমাদের পরিচয় আছে, তাই তো? 2-2 তে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। তবুও যেহেতু আমাদের এটা একটা কোর্সের ফার্স্ট ইন্ট্রোডিউস হচ্ছে, একটা কোর্স ইন্ট্রোডিউস করছি তোমাদের সামনে। সো আমি মোহাম্মদ রুবায়েত আল ফেরদৌস তোমান, প্রভাষক কৃষি সম্প্রসারণ বিভাগ। হ্যাঁ, আমি তোমাদের এই কোর্সটা কন্ডাক্ট করব, দেখি যত দ্রুত সম্ভব শেষ করা যায়। আর এই কোর্সটার সাথে থাকবেন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হাসান স্যার। তো আমাদের এই কোর্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোর্স। আমাদের এই কোর্স টাইটেল হচ্ছে ডেটা কালেকশন, প্রসেসিং এন্ড রিপোর্ট রাইটিং। তোমরা কি আমার এই স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। ফাইন। তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কোর্স টাইটেল আমি লিখে রাখছি ডেটা কালেকশন, প্রসেসিং এন্ড রিপোর্ট রাইটিং। ওকে, এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট কোর্স একটা, কারণ হচ্ছে এবং এই ক্লাসটা করাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো কতটুকু নিতে পারবা বা লগ ইন করে কতক্ষণ তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা আমাকে শুনবা বা শুনতে চাইবা আমি জানি না, বাট এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স। এই ক্লাসটা স্পেশালি যে কয়টা ক্লাস নিব আমি, প্রত্যেকটা ক্লাসে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? সব হয়তো সব ক্লাস ইম্পর্টেন্ট, বাট এটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। তোমরা কি স্ট্যাটিস্টিক্যাল কোর্সটা মানে কন্ডাক্ট করছো? স্ট্যাটিস্টিক্স? জি স্যার। ওকে ফাইন। এটা স্ট্যাটিস্টিক্স এরই একটা অ্যাপ্লাইড ভার্সন। এখানে আমরা তোমরা হয়তো টাইটেলটা দেখে বুঝতে পারছো, ডেটা। আমরা ডেটা নিয়ে ক্লাস করব। ডেটা কিভাবে কালেক্ট করা যায়, কিভাবে এটাকে প্রসেস করা যায় এবং এই প্রসেস ডেটা থেকে কিভাবে একটা রিপোর্ট রাইট আপ করা যায়।
আমাদের চারটা এক্সপেরিমেন্ট আছে, চারটা স্টাডি আছে। তো চারটার আমি কিওয়ার্ডস গুলো লিখে রেখেছি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মেথডস অফ ডেটা কালেকশন, আমরা কতভাবে ডেটাগুলোকে কালেক্ট করতে পারি সেটা আমরা একটু জানবো। কোন কোন মেথডে আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারি সেটা আমরা জানবো। আমি ফার্স্টে যেহেতু একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এবং এই কোর্সের একটা ইন্ট্রোডাকশন তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই, কারণ তাহলে একটা তোমাদের ধারণা থাকবে যে এই কোর্স থেকে অ্যাকচুয়ালি আমরা কি জানবো। দ্যাটস ওয়াই I'm representing you the course outlines, what you would be learn after completion of this course. তো প্রথমে এক্সপেরিমেন্টটা যদিও ইনস্ট্রুমেন্টস অফ ডেটা কালেকশন, বাট আমি ওটা সেকেন্ডে রাখছি, কারণ প্রথমে আমরা মেথড গুলো জানবো, দেন আমরা কোন ইনস্ট্রুমেন্টস এর মাধ্যমে সেই মেথড একটা স্পেসিফিক একটা মেথড ফলো করে ডেটা গুলো কালেক্ট করব। দেন থার্ড এক্সপেরিমেন্ট হচ্ছে ডেটা প্রসেসিং এন্ড অ্যানালাইসিস। আমরা দেখব কিভাবে ডেটাটাকে প্রসেস করা যায় এবং অ্যানালাইসিস করা যায়। দেন আমরা প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ রিপোর্ট, একটা সো আমাদের ফোর্থ এক্সপেরিমেন্ট হচ্ছে প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন অফ রিপোর্ট। ওকে, একটা রিপোর্ট কিভাবে আমরা প্রিপেয়ার করব এবং সেটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করব এটা সম্পর্কে একটু জানবো। সায়েন্টিফিক রিপোর্ট, এটা তোমাদের অন্যান্য রিপোর্টের মতো না, ইটস রিপোর্ট মিন্স সায়েন্টিফিক রিপোর্ট। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার কোর্স আউটলাইন। এই চারটা ব্রডলি আমাদের স্টাডি, এই চারটা স্টাডি আমরা দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি চারটি স্টাডির মধ্যে কি কি আছে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে এটা করব, এটা একটা ভাবার বিষয়। যেহেতু আমরা এখন অনলাইনে আছি, ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের কোর্সগুলোকে কন্ডাক্ট করার চেষ্টা করছি। তো যেটা আমরা করে থাকি অফলাইনে, আমরা যেটা করতে থাকতাম সেটা হচ্ছে তোমাদেরকে ফাইনালি কোর্স শেষে একটা রিপোর্ট জমা দিতে হতো। সেই রিপোর্টটাতে একটা ভালো মার্কস থাকতো এবং রিপোর্ট যারা প্রপারলি রাইট আপ করতে পারতো এবং তোমাদের প্র্যাকটিক্যাল নোটবুকের সাথে অ্যাসাইনমেন্ট গুলোর সাথে এই রিপোর্টটা জমা দিতে হতো। বাট অ্যাকচুয়ালি এখন এটা কি মুডে আমরা নিব, এটা আমি দেখি ডিসকাস করে দেখবো আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষকদের সাথে, আমাদের টিচার যারা আছেন তাদের সাথে কথা বলবো, ফারুক স্যার আছেন ওনার সাথে পরামর্শ করবো। আমরা যেটা হয় তোমাদেরকে টাইমলি জানাই দেবো অ্যাকচুয়ালি এটা আমরা কিভাবে নিতে চাই। আমরা গুগল ক্লাসরুম ইউজ করে তোমাদেরকে ওখানে আমরা একটা অ্যাসাইনমেন্টের মতো করে দিব, তোমরা ওখানে রাইট আপ করে সেটাকে আপলোড করে দিতে পারো, এভাবেও আমরা নিতে পারি। তো অথবা হচ্ছে মেইলের মাধ্যমে তোমরা আমাকে সেন্ড করে দিলে সেটাও আমি নিতে পারি। তো দেখি আমরা ডিসকাস করে যেটা বেটার হয় সেটা করব। উড ইউ প্লিজ কোঅপারেট মি, যে কোনো একজন, এনিওয়ান প্লিজ কোঅপারেট উইথ মি। মানে এখন কতজন পার্টিসিপেন্টস আছি আমরা, কেউ আমরা কি দেখতে পাচ্ছি? 200। জি স্যার। আচ্ছা, ক্লাস স্টুডেন্টস? জি স্যার। আচ্ছা ঠিক আছে, 400 এর মধ্যে 200 জন আছো। তো আমি ক্লাসটা রেকর্ড অপশনটা চালু করতে আজকে না ফার্স্ট ডে, বাট নেক্সট ডে থেকে আমি হয়তো রেকর্ড করব। নেক্সট ডে থেকে আমি অ্যাটেন্ডেন্সটাও করব। এমনিতেও নরমালি অ্যাটেন্ডেন্সের পার্সেন্টটা থাকে অ্যাকচুয়ালি। তো আমি আমাদের যেটা একটু স্পেশাল ভিডিও রেনের মাধ্যমে পড়া, তো এখানে মোটামুটি সেশনের এটা থাকেই, কারা কারা পার্টিসিপেন্টস ছিল সেটার একটা তো লিস্ট থাকবেই। হাউভার তো যাই হোক, তোমরা কি কোর্সটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছো? জি স্যার। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলে তোমরা এটা বলতেও পারো না যে তোমার কোন কোর্সে এক্সাম দিতে এসছো। সো এটা একটু মনে রাখবা, একটা কোর্স করতে যাচ্ছ, তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম, তুমি
যদি এটুকু রেসপন্স না করতে পারো তো এটা দুঃখজনক লাইক দ্যাট। তো তোমরা হচ্ছে একটা কোর্স কমপ্লিট করলা, কোর্সটাতে ভাইবা অ্যাটেন্ড ভাইবা করছো, ফেস করছো, তোমাদেরকে জিজ্ঞেস করলো এক্সপার্ট যে হোয়াটস দ্য টাইটেল অফ দিস কোর্স, ইউ আর আনএবল অর ফেল টু রেসপন্স। এটা খুবই দুঃখজনক। শুরুতে যদি তুমি তোমার কোর্স টাইটেলটাই বলতে না পারো এটা দুঃখজনক। কারণ স্পেশালি আমাদের এক্সটেনশনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তোমরা হয়তো দেখে থাকবা টুটুতেও কোর্স করেছো, টুটু কোর্স টাইটেল থিওরি এবং প্র্যাকটিক্যাল, তাই তো? তোমরা কি শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো যারা আমাকে, যারা আনমিউট আছে তারা একটু কাইন্ডলি রেসপন্স করবা। তো আমাদের সাধারণত এক্সটেনশনে যেটা হয়ে থাকে যে কোর্স টাইটেল এবং কোর্স থিওরি এবং প্র্যাকটিক্যালের কোর্স টাইটেল গুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমরা একটু এমফাসাইজ করি ভাইবা বোর্ডে এই জায়গাটাতে যে তোমরা বলতে পারছো কিনা প্রপারলি। সো এটা একটা ফার্স্ট ইমপ্রেশন যদি বেটার হয় দেন আদার্স জিনিসগুলো বেটার হয়। তো ফার্স্টলি আমরা তাহলে প্রথম এক্সপেরিমেন্টে চলে যাই, ভার্চুয়াল প্ল্যাটফর্মে বেশি আর না বক বক করে। তো দিস ইজ দ্য আউটলাইনস অফ আওয়ার টুডে ক্লাস। আমি সব পুরোটা শেষ করতে পারবো কিনা আমি জানি না, বাট আমি প্ল্যান করেছিলাম আজকে এইটুকু অন্তত শেষ করবো। বাট যেহেতু 15 মিনিট লেটেই শুরু করেছি দেন আরো কিছু টেকনোলজিক্যাল ইনকনভিনিয়েন্সেস দেখা দিল, সো এমনটা হতে পারে যে আমি পুরোটা নাও শেষ করতে পারি। তো হাউভার শেষ হলো না হলো আমরা আবার হয়তো আরেকটা করবো, ক্লাস করবো। আজকে ইন্ট্রোডাক্টরি একটা সেশন হলো, এটাই এনাফ। একটা কোর্স সম্পর্কে আমরা আইডিয়া পেলাম যে এখানে আমরা শিখবো মেথডস অফ ডেটা কালেকশন, এখানে ইনস্ট্রুমেন্টস অফ ডেটা কালেকশন, এখানে আমরা কিভাবে একটা ডেটাকে প্রসেস করবো, সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, দেন একটা রিপোর্ট কিভাবে আমরা সায়েন্টিফিক রিপোর্ট কিভাবে রাইট আপ করতে পারি। আমাদের কোর্সে ওভারঅল এটা একটা আউটলাইন, এটা আমরা আজকে জানতে পারলাম। দেন ফার্স্টলি আমরা স্টার্ট করব। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট মেথডস অফ ডেটা কালেকশন। অ্যাকচুয়ালি ডেটাটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি, কত পদ্ধতি ব্যবহার করে আমরা ডেটা কালেক্ট করতে পারি। আমাদের কি কারো সার্ভে বা ডেটা কালেকশনের কোনো আইডিয়া অলরেডি আছে বা করছি, আমরা কখনো পার্সোনালি এক্সপেরিয়েন্স করছি প্র্যাকটিক্যালি? আমাদের মধ্যে যদি কেউ যারা প্রেজেন্ট আছে পার্টিসিপেন্টস, যদি কেউ এরকম কোনো এক্সপেরিয়েন্সেস থাকে কারো পার্সোনালি যে এনোমারেটর অথবা ডেটা কালেক্টর, ক্যান শেয়ার উইথ মি প্লিজ। anyone with us who have the experiences as a enumerator? আমরা যদি 200 জন আছি, এদের মধ্যে কারো এই ধরনের এক্সপেরিয়েন্সেস আছে? আচ্ছা ফাইন, আমার মনে হয় কারো নেই, তাই তো? আচ্ছা, কেউ মনে হয় নাই। ফাইন, ঠিক আছে। তো ফার্স্টলি আমরা একটু দেখার চেষ্টা করি ফার্স্ট দ্য ডেফিনিশন অফ ডেটা। হ্যাঁ, ডেটার ডেফিনিশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ডেটার ডেফিনিশন জানার আগে আমরা দেখি ডেটাটা আসলে কিভাবে এর উৎপত্তি হয়েছে। ডেটা হ্যাজ বিন অরিজিনেটেড অ্যাজ দ্য প্লুরাল ফর্ম অফ ল্যাটিন ওয়ার্ড ডেটা, মিনিং টু গিভ অর গ্র্যান্ট অর সামথিং গিভেন। কোনো কিছু দেওয়া আছে বা দেওয়া, মানে কোনো কিছু টু গিভ, দিতে হবে, এই টাইপের কোনো কিছুকেই আমরা ডেটা বলছি। তো ডেটাটা কি প্লুরাল না সিঙ্গুলার? ক্যান এনিওয়ান রেসপন্স? প্লুরাল না সিঙ্গুলার? Plural. ফাইন, এটা আমার মনে হয় অনেক বিসিএস প্রশ্নও তোমরা পেয়ে থাকবা। হ্যাঁ, নিচে কোন শব্দটি প্লুরাল অথবা নিচে কোন শব্দটি সিঙ্গুলার, এরকম একটা থাকে। তো ডেটাটা প্রায়ই আসছে। হ্যাঁ, ডেটাটা অ্যাকচুয়ালি প্লুরাল নাকি সিঙ্গুলার। তো ঠিক আছে, প্লুরাল, প্লুরাল ঠিক আছে, আনডাউটেডলি প্লুরাল। কিন্তু রিসেন্টলি মডার্ন এরাতে এটাকে দুইভাবেই ধরা হয়ে থাকে,
প্লুরাল সিঙ্গুলার দুটাই বলা হয়ে থাকে। হ্যাঁ, ডেটাটাকে কোনো সিঙ্গলি কোনোভাবে আলাদাভাবে আইসোলেট করা হয় না। সিঙ্গুলার ক্ষেত্রেও এটা ইউজ করা হয়ে থাকে, প্লুরাল ক্ষেত্রেও ডেটা ইউজ করা হয়ে থাকে। এবং ডেটার উৎপত্তি হয়েছে তাহলে কোথা থেকে? ল্যাটিন ওয়ার্ড ডেটাম থেকে। কোথা থেকে উৎপত্তি আসছে তাহলে? ল্যাটিন ওয়ার্ড ডেটাম থেকে। ওকে, ফাইন। ডেটামটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ল্যাটিন যে ডেটাম ওয়ার্ডটা এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। সো ডেটার একটা ডেফিনিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। ডেটা মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনফরমেশন। তাহলে ডেটা আমরা বলতে পারি এটা একটা ইনফরমেশন, এবং এই ডেটাটাকে রিসেন্টলি আমরা দুইভাবে মানে ইন্টারচেঞ্জেবল ইউজ করা হয়ে থাকে। লাইক ইনফরমেশনকেও আমরা ডেটা বলি, ডেটাকে আবার ইনফরমেশন বলে থাকি। ওপেন ইন দ্য ফর্ম অফ ফ্যাক্টস অর ফিগারস obtained from experiments or surveys। তার মানে কোন একটা এক্সপেরিমেন্টস থেকে অথবা সার্ভে থেকে, কোন একটা এক্সপেরিমেন্টস থেকে অথবা সার্ভে থেকে যদি আমরা যেটা কালেক্ট করে থাকি কোন একটা ফ্যাক্ট সম্পর্কে, এবং সেটাকে যদি একটা ফিগার আকারে রিপ্রেজেন্ট করি, দ্যাট মে বি কল্ড অ্যাজ ডেটা। তাহলে আমরা পুরো ডেফিনিশনটা একটু দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? স্লাইডটা দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। ফাইন। তো ফাইন। তাহলে ডেটা মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনফরমেশন ওপেন ইন দ্য ফর্ম অফ ফ্যাক্টস অর ফিগার্স obtained from experiments or surveys used as a basis for making calculation or drawing conclusion। তার মানে কি? কোন একটা ফ্যাক্ট এবং ফ্যাক্ট অথবা ফিগার, কোন একটা বিষয় সিম্পলি কোন একটা বিষয় সম্পর্কে যখন আমরা তথ্য সংগ্রহ করে সেটাকে আমরা টেবিল মোডে অথবা ফিগার মোডে, হ্যাঁ, অথবা লিটারেচার মোডে আমরা যখন একটা প্রেজেন্টেশন দিব এবং সেখান থেকে একটা কনক্লুশন ড্র করব, তখন সেটাকে আমরা কি বলবো? ডেটা। তার মানে ডেটা মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনফরমেশন। ডেটাকে আমরা সিম্পলি একটা ইনফরমেশন বলতে পারি। তাহলে এটা মনে থাকবে তো নাকি? একটু সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে, হ্যাঁ, কমপ্লেক্স ভাবে নেওয়ার কিছু নাই। Data may be defined as the information open in the form of a facts or figures obtained from experiments or surveys। তার মানে আমরা ল্যাবে অনেক সময় এক্সপেরিমেন্ট করে থাকি। আমরা টাইট্রেশন করেছি, ইন্টারমিডিয়েটে টাইট্রেশন করেছি, 1-2 তে এগ্রি কেমিস্ট্রিতে টাইট্রেশন করেছি, অর্গানিক কেমিস্ট্রি টাইট্রেশন করেছি। তো এগুলোকে আমরা এক্সপেরিমেন্টস বলছি। আর সার্ভে হচ্ছে আমরা ফিল্ডে গিয়ে যখন ডেটা কালেকশন করব তখন সেটাকে আমরা তাহলে সার্ভে বলছি। এবং এটা করার পরে আমরা যখন একটা কনক্লুশন ড্র করব তখন সেটা ডেটা হয়ে যাবে। এখন আসি আমরা ডেটা কত প্রকার, টাইপস অফ ডেটা। তাহলে আমরা ডেটাকে ভাগ করতে পারি কিসের উপর বেস করে? নিউমেরিক্যাল ভ্যালুজ এর উপর বেস করে। নিউমেরিক্যাল ভ্যালুজ এর উপর বেস করে আমরা তাহলে ডেটা কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা। এখানে বেশি কিছু বোঝার নেই। এখানে এই স্টাডিটাতে খুব বেশি কিছু তোমাদেরকে হয়তো ডিটেইলে বোঝানোর কিছু নেই। এটা আমি তোমাদেরকে একটা ওয়ার্ড ফাইল পিডিএফ মোডে প্রোভাইড করব তোমাদের সিআর এর কাছে, তোমরা এটা ভালোমতো পড়ে নিবা। বাট এখানেও কিছু কিছু বিষয় আছে যেটা তোমাদের বুঝতে হবে, কিছু জিনিস আছে রিয়েলাইজ ফিল করতে হবে। তাহলে নিউমেরিক ভ্যালু মানে সংখ্যার ধরনের উপর ভিত্তি করে ডেটা তাহলে প্রধানত দুই ধরনের। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। তার মানে যে ডেটাটাকে পরিমাপ করা যায়, সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। আর যে ডেটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না, জাস্ট ইন্ডিকেট করা যায়, সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না, শুধু ইন্ডিকেট করা যায়, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। একটু বোঝার চেষ্টা করি। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সারা জীবন লাগবে, তুমি রিসার্চ করতে যাও লাগবে, তুমি জব করতে যাও লাগবে। এই ধরনের টার্মগুলো প্রায় আসবে। হোয়াট ইজ কোয়ালিটেটিভ ডেটা, হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ ডেটা, হোয়াট ইজ ডিসক্রিট ডেটা, হোয়াট ইজ কন্টিনিউয়াস ডেটা। হ্যাঁ, এই ধরনের শব্দগুলো তোমরা সারা জীবন শুনতে পাবা। যেখানেই যাও, জব করতে যাও, ঘুরতে যাও, ফিরতে যাও, বন্ধুদের সাথে কথা বলতে যাও, তোমাদের এই শব্দগুলো আসবে। কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। তাহলে আমরা এখানে দেখি কোয়ালিটেটিভ এর কিছু এক্সাম্পল দেওয়া আছে। জেন্ডার, মেল ফিমেল,
জেন্ডার এক্সাম্পল কি? মেল ফিমেল। মেল ফিমেলকে কি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়? না স্যার। মেল ফিমেলকে কখনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। 5 মেল 5 এটার অর্থ কি? 5 জন পুরুষ মানুষ, কিন্তু এটা দিয়ে কি কোনো কিছু পরিমাপ করা যাচ্ছে? যাচ্ছে না। জাস্ট সিম্পলি 5 মেল। আর হচ্ছে যখন আমি সংখ্যা দিয়ে প্রকাশ করব 5 জন 10 জন 20 জন, তখন এটা কোয়ান্টিটেটিভ ডেটা হয়ে যাবে, তখন আর কোয়ালিটেটিভ থাকবে না। তাহলে কোনো কিছু গুণাগুণ যখন প্রকাশ করতে যাই আমরা, তখন সেটাকে বলি কোয়ালিটি। ম্যারিড না আনম্যারিড, বিবাহিত না অবিবাহিত, নলেজেবল নাকি ইলিটারেট, ইন্টেলিজেন্ট নাকি হচ্ছে বোকা। এই যে আমরা হলো জাস্ট শুধু ক্লাসিফাই করার জন্য ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরিক্যাল একটা ক্লাস আলাদা করে দিব। স্টুডেন্ট টিচার জাস্ট আলাদা করে দিলাম, এটা হচ্ছে কোয়ালিটি ডেটা। কিন্তু 5 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্ট, 20 জন স্টুডেন্ট, 5 জন শিক্ষক, 50 জন শিক্ষক, এটা তখন কি ডেটা হয়ে যাবে? তখন সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ ডেটা হয়ে যাবে। জাস্ট সিম্পলি আমরা যখন এটা জাস্ট স্টুডেন্ট এবং টিচার বলবো, দ্যাটস দ্য কোয়ালিটেটিভ। তাহলে আমার মনে হয় এটা বুঝে আসছে যে কোয়ালিটেটিভ বলতে গুণগত, গুণাগুণ, বৈশিষ্ট্য, বিবাহিত নাকি অবিবাহিত, মেল নাকি ফিমেল। হ্যাঁ, জাস্ট ক্যাটাগরি করার জন্য যেটা আমরা ইউজ করি যে ডেটাগুলোকে, সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। আর কোয়ান্টিটেটিভ ডেটাতে এখন আসি আমরা। কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে সেই ডেটাটা যেটাকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। তো এখন কোয়ান্টিটেটিভ ডেটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিসক্রিট ডেটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। সিম্পলি বোঝার জন্য যদি আমরা মনে রাখার চেষ্টা করি, আমি যেটা হ্যান্ড আউট দিব সেখানে হয়তো আরো ইন ডিটেইল এটা সম্পর্কে লেখা থাকবে। সিম্পলি আমরা বোঝার জন্য, শুধু মনে রাখার জন্য, এবং এটাই সারা জীবন মনে থাকবে, ক্লাসের কথাটুকু বই পড়ে শীট পড়ে হ্যান্ড আউট করে যেটা তোমরা মুখস্থ করবে সেটা কোনোদিনই মনে রাখতে পারবে না। একটু মনে রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা হলো ওই ডেটা যেটার কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকে না, বা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে যেটাকে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা। যেমন হচ্ছে ফ্যামিলি সাইজ। তোমার পরিবারের লোক সংখ্যা কয়জন? 4.5 জন, বলতে পারবা? না স্যার। 3.5 জন। এই তোমার বাপ মা আর হলো তুমি ছোট 2 বছরের বাচ্চা তোমার একটা আছে মনে করো তোমার ফ্যামিলিতে, আর তুমি, এই মিলাই 3.5 হবে? কেউ বলতে পারবে এটা? না দ্যাটস দ্য ডিসক্রিট ডেটা। তার মানে কি, যে ডেটাটাকে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে প্রকাশ করা যায় না। নাম্বার অফ লেবারার্স, এই তোমার বাড়িতে আজকে কয়জন লেবার কাজ করছে? 4.5 জন কাজ করছে আমার বাড়ির পাশে, বলতে পারবা? পারবা না। সো যে ডেটাটাকে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে প্রকাশ করা যায় না, বা যে ডেটা ফ্র্যাকশন ভ্যালু হয় না, পসিবল না, রিয়েল কনটেক্সটে পসিবল না, সেই ডেটাটাকে আমরা বলছি ডিসক্রিট ডেটা। আর কন্টিনিউয়াস ডেটা হচ্ছে যে ডেটাটাকে আমরা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি এবং সেই ডেটাটা ফ্র্যাকশন ভ্যালু হয়, ফ্র্যাকশন ভ্যালু পসিবল, সেই ডেটাটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। লাইক হাইট, তোমার হাইট কত? 5 ফিট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি কি রাউন্ড ফিগার? না রাউন্ডেড ফিগার না। অ্যানুয়াল ইনকাম, আমার অ্যানুয়াল ইনকাম 30,500, আমার অ্যানুয়াল ইনকাম 18,50,000, এগুলো কি রাউন্ড ফিগার? অ্যানুয়াল ইনকাম কি ফ্র্যাকশন ভ্যালু হতে পারে না? যে আমার ইনকাম হচ্ছে মাসে 30,230 টাকা, হইতে পারে তো নাকি? জি স্যার। বাট ফ্যামিলি সাইজ কি হইতে পারে যে আমার ফ্যামিলি সাইজ হচ্ছে 2.5, মানে দুইজনের না। অর্ধেক? না, আমার বোনের পেটে তো বাচ্চা আছে, ওটা তো অর্ধেক, বয়স তো এখনো হয়নি কমপ্লিট, ওটা তো স্যার অর্ধেক। সো ওইটা 0.5 আর আমরা সবাই স্যার এক এক করে, সো এটা পসিবল না। তার মানে কি, খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করবা যে ডেটাটার ফ্র্যাকশন ভ্যালু পসিবল না, ফ্র্যাকশন ভ্যালু হয় না, লাইক ফ্যামিলি সাইজ, নাম্বার অফ লেবারার্স, এগুলা হচ্ছে ডিসক্রিট ডেটা। সিমিলারলি ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে? স্যার 50.5 জন, 50 জন হাফ। স্যার 200, কি বলে 200 আর হলো 200.5 আমাদের ক্লাসের আজকে প্রেজেন্ট আছে স্টুডেন্ট। পসিবল? নাম্বার অফ স্টুডেন্ট ফ্র্যাকশন ভ্যালু পসিবল না
দ্যাটস এ ডিসক্রিট ডেটা। আমার মনে হয় এখানে আর কথা বাড়ায় লাভ নাই, যথেষ্ট বলা হয়ে গেছে। আই থিংক ইউ গট ইট। হোয়াটস দ্য ডিসক্রিট ডেটা, হোয়াটস দ্য কন্টিনিউয়াস ডেটা। তাহলে নিউমেরিক্যাল ভ্যালুর উপর বেস করে ডেটা দুই ধরনের, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। তার মানে যে ধরনের ডেটাগুলোকে আমরা কোয়ালিটি দিয়ে প্রকাশ করতে পারি, জাস্ট ক্যাটাগরি করব আমরা। আমরা এগুলোকেও অনেক সময় ডেটা দেই। আমাদের সার্ভে রিসার্চের মেইন কনসেপ্ট ওখানেই যে আমরা কোয়ালিটেটিভ ডেটাগুলোকে কোয়ান্টিটেটিভে কনভার্ট করে ফেলি। তাহলে কোয়ালিটেটিভ ডেটাগুলোকে কোয়ান্টিটেটিভে কনভার্ট করব কিভাবে? আমরা যদি জেন্ডার এগুলোকে যদি ডেটাই না মনে করি, বা ডেটাকে আমরা যদি এগুলোকে নিউমেরিক্স ভ্যালু নাও দিতে পারি, তাহলে এগুলোকে আমরা কিভাবে রিসার্চে আনবো? তো এগুলোর কিভাবে আমরা কোড করি, কোড করার মাধ্যমে কিভাবে আমরা হলো অ্যানালাইজ করি, এই জায়গাগুলো আমরা পরে আমরা জানতে পারবো। আমাদের পরে অ্যাডভান্স আরেকটু পরে যে স্টাডি গুলো আছে সেগুলোতে গেলে আমাদের আরো ক্লিয়ার হবে। এখন শুধু জেনে রাখি কোয়ালিটেটিভ ডেটা মিন্স সেই ডেটা যেগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না, লাইক জেন্ডার, মেল ফিমেল, এগুলোকে আমরা সংখ্যা করতে পারবো না। 1 2 দিয়ে কখনো এগুলো আমরা বলতে পারবো না। 1 মানে মেল, 2 মানে ফিমেল, এরকম বলতে পারবো। 1 মানে ম্যারিড, 2 মানে আনম্যারিড, 3 মানে ডিভোর্সি। এভাবে আমরা ম্যারিটাল স্ট্যাটাসকে প্রকাশ করতে পারবো, কিন্তু এটাকে আমরা ডেটা মানে আমরা জাস্ট এটাকে আমরা একটা সিম্বল হিসেবে ধরে নিতে পারবো। লেভেল 3, লেভেল 3 মানেই আমরা ধরেই নিই এটা লেভেল 3। আর S1 অর্থ ধরেই নিই এটা সেমিস্টার 1। আর 2 মানে সেমিস্টার 2। তাহলে সেমিস্টার না লিখলেও যদি আমরা রোমানে বড় ক্যাপিটাল আই লিখি, তাহলে আমরা ধরেই নেই যে এটা সেমিস্টার 1 কে মিন করছে। ঠিক এইভাবে কোয়ালিটেটিভ ডেটাগুলোকে 1 2 3 4 এরকম নিউমেরিক ভ্যালু দিয়ে জাস্ট আইডেন্টিফাই করতে পারি, বাট এটাকে আমরা ডেটা কোয়ান্টিটেটিভ ডেটা বলতে পারি না। এটা ইটস এ নেম, ইটস এ কোডিং প্রসেস, এটা ডেটা না। তাহলে কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে সেই ডেটা যেগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি না, বা এগুলোর সংখ্যা হয় না, ম্যারিড আনম্যারিড। আর কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে সেই সব ডেটা যে ডেটাগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি এবং এগুলো সংখ্যা ভ্যালু আছে। তবে এটার ভিতরে যে ভ্যালুটা ফ্র্যাকশন ভ্যালু হয়, যে ডেটাটা ফ্র্যাকশন ভ্যালু হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, আর যে ডেটাটা ফ্র্যাকশন ভ্যালু হয় না সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা। একটা এক্সাম্পল দেখার চেষ্টা করলে আমরা সহজে বুঝতে পারবো। নাও we'll discuss about another types of data that's called primary data, secondary data based on source. তার মানে এই ডেটাটার সোর্সটা কি, তথ্যটা আমরা এই ইনফরমেশনটা বা এই ডেটাটা আমরা কোথা থেকে পাইছি, কোথা থেকে পাচ্ছি, এটার উপর বেস করে ডেটা দুই ধরনের, একটা প্রাইমারি ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হলো ওই সকল ডেটা যেগুলো আমরা সরাসরি মাঠে গিয়ে সংগ্রহ করে থাকি। তোমরা হয়তো দেখে থাকবা তোমাদের বড় আপু বড় ভাইয়েরা এক্সটেনশন ডিপার্টমেন্টে মাস্টার্স করে থাকে এবং তারা সার্ভে করে থাকে। সিমিলারলি তোমরা যদি বিএস ফ্যাকাল্টির স্টুডেন্টদের সাথে কেউ থেকে থাকো, কারো যদি থাকার অভিজ্ঞতা হয়ে থাকে, তাদের কিছু স্টুডেন্ট আছে সার্ভে করে থাকে। এই যে সার্ভেড ডেটা, এই সার্ভেড ডেটাগুলোকে তাহলে আমরা বলছি প্রাইমারি ডেটা। দেন তাহলে সেকেন্ডারি ডেটা কোনটা, কোন ধরনের ডেটাগুলোকে আমরা সেকেন্ডারি ডেটা বলবো? সেকেন্ডারি ডেটা হচ্ছে ওই সকল ডেটা যেগুলো অলরেডি কালেক্টেড হয়ে একটা রিপোর্ট আকারে প্রকাশ হয়ে গেছে, বাট হয়তো পাবলিশ হয়নি, পাবলিশ নাও হইতে পারে। যেমন হলো ডিপার্টমেন্টের এমএস থিসিস, মাস্টার্স থিসিস পাবলিশ নাও হইতে পারে, বাট ইটস সেকেন্ডারি ডেটা। তার মানে প্রাইমারি ডেটা হলো ওই সকল ডেটা যেগুলোকে আমরা সিম্পলি বলি ফার্স্ট হ্যান্ড ডেটা। ফার্স্ট টাইম ওই ডেটাটা আমরা পেয়েছি, কোন একটা ট্যাক্স সম্পর্কে, একটা বিশেষ সম্পর্কে, কোন একটা এলাকার সোসিও ইকোনমিক কন্ডিশন সম্পর্কে প্রথম যে তথ্যটা আমরা পেয়ে থাকি সার্ভের মাধ্যমে, তথ্য সংগ্রহের মাধ্যমে, সেই ডেটাটাকে তাহলে আমরা বলছি প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা হচ্ছে যে ডেটাগুলোকে অলরেডি কেউ না কেউ ব্যবহার করে ফেলেছে এবং সেই ডেটাগুলো ব্যবহার করার মাধ্যমে তারা রিপোর্ট তৈরি করেছে, বই তৈরি করেছে, বই লিখেছে, রিপোর্ট লিখেছে, সায়েন্টিফিক আর্টিকেল লিখেছে, সেগুলোকে পাবলিশ করেছে অথবা পাবলিশ করেনি, থিসিস করেছে, ডিসার্টেশন করেছে। তার মানে সার্ভে করার মাধ্যমে প্রাইমারি ডেটা ব্যবহার করে যে ডেটাটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। তোমরা কি বুঝতে পারছো? এনিওয়ান ক্যান রেসপন্স প্লিজ? জি স্যার। আচ্ছা, তাহলে প্রাইমারি ডেটাটা হলো ওই ডেটা যে ডেটাটাকে আমরা ফার্স্ট টাইম কালেক্ট করছি একটা কোশ্চেনিয়ারের মাধ্যমে অথবা অন্য কোনো মেথডে। সে কি মেথড গুলো হতে পারে ডেটা কালেকশনে, সেটা আমরা একটু পরে দেখবো। ফার্স্টলি আমরা তাহলে জেনে রাখি প্রাইমারি ডেটা হলো ওই ডেটা যেটা আমরা সার্ভের মাধ্যমে মাটি দিয়ে সরাসরি কালেক্ট করতে থাকি, সেই ডেটাটা হচ্ছে প্রাইমারি ডেটা।
আর সেকেন্ডারি ডেটা হলো সেই সকল ডেটা যে ডেটাগুলো আমরা সেকেন্ডারি ডকুমেন্টস মিন্স সেটা হতে পারে পেপারে ডেটা পাবলিশ হয়। তোমরা প্রতিদিনই দেখবা প্রথম আলো পেপারটা অথবা পেপারটা অথবা যে পেপারটা পড়ো, বাংলাদেশ প্রতিদিন অথবা জনকণ্ঠ পেপার অথবা ডেইলি স্টার অথবা ডেইলি সান, যে পেপারটাই তোমরা যারা পড়ো অথবা পড়ো না, অথবা ফেসবুক ইউজ করো অথবা করো না, তো তোমরা যে কোনো জায়গায় ঢুকেই একটা তথ্য পেলা যে হচ্ছে বাংলাদেশের আজকে কয়জন মারা গেছে, করোনায় কয়জন মারা গেছে, কয়জন আক্রান্ত হয়েছে, প্রতিদিনই বিকেল 5টার সময় এই তথ্যটা দেওয়া হয়ে থাকে। তো যারা প্রথম সংগ্রহ করছিল স্বাস্থ্য অধিদপ্তর যারা প্রথম এটা সংগ্রহ করছিল তখন পর্যন্ত ওই ডেটাটা হলো প্রাইমারি ডেটা ছিল। বাট সংগ্রহ করার পরে যখন পাবলিশ হয়ে গেল টিভিতে অথবা রিটেন, তারা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে, তারা একটা পরিপত্রের মাধ্যমে তখন যেটা প্রকাশ করে দিল, তখন সেটা হয়ে গেল কি ডেটা? হ্যাঁ, সেকেন্ডারি ডেটা। ফাইন, তাহলে আমার মনে হয় এখন আরো বেশি ক্লিয়ার হয়ে গেল। একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস তোমরা এখন দেখছো যে প্রতিদিনই করোনার রিপোর্ট আসছে। তাহলে করোনার প্রথম রিপোর্টটা যারা কালেক্ট করছে স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন অথবা প্রশাসনের ডিসি বা যারা স্টেক হোল্ডার আছে এটার সাথে ইনভলভ, এই লোকগুলো যারা ফার্স্টলি ডেটা কালেক্ট করছে, তথ্য সংগ্রহ করছে, আজকে দিনাজপুর জেলায় কয়জন করোনা রোগী আক্রান্ত ছিল, কয়জন টেস্ট করেছে, কয়জন স্যাম্পল দিয়ে টেস্ট করেছে, কয়জনের স্যাম্পল টেস্ট হয়েছে, এদের ভিতরে কয়জন মারা গেছে, কয়জন নেগেটিভ, এই যে একটা স্ট্যাটিস্টিক্স উনি যখন প্রথম দিনাজপুর মেডিকেল কলেজ থেকে সংগ্রহ করেছে তখন ইট ওয়াজ প্রাইমারি সোর্স অফ ডেটা অথবা প্রাইমারি ডেটা। দেন when he has published it or when he published it and we got the information or data as a written mode, as a circular, then it is named as secondary data. তখন এটা সেকেন্ডারি ডেটায় পরিণত হয়ে গেল। তাহলে আমরা টাইপস অফ ডেটার মধ্যে দেখলাম, একটা হচ্ছে নিউমেরিক বেস করে ডেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটাগুলোকে আমরা সাধারণত নিউমেরিক ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি না। হ্যাঁ, এগুলোকে আমরা জাস্ট ক্যাটাগরি বা বোঝার জন্য এমনি নাম্বারিং করে থাকি, মেল মানে 1, ফিমেল মানে 2, এটা জাস্ট এটা কোনো ভ্যালু না, একটা জাস্ট সিম্পল একটা কিছু দিয়ে, অথবা কালার আমরা করতে পারি, হলুদ, লাল, নীল, এগুলো কখনো ডেটা দিয়ে প্রকাশ করা যায় না, বা ডেটার ভ্যালুয়েশনের উপর বেস করে আমরা প্রকাশ করতে পারি না। জাস্ট 1 মানে লাল, 2 মানে হলুদ, 3 মানে কিছু একটা, হ্যাঁ, অফ হোয়াইট, এরকম কিছু একটা জাস্ট আমরা ক্যাটাগরি করতে পারি। তো এই ধরনের ডেটাগুলোকে আমরা তাহলে কোয়ালিটেটিভ ডেটা, যেগুলোকে ভ্যালু দিয়ে প্রকাশ করা যায় না, এটা হচ্ছে কোয়ালিটি। আমরা সিম্পলি নাম থেকে বুঝতে পারছি কোয়ালিটি, মানুষের গুণাগুণ, ভালো মন্দ, এই স্যারটা ভালো পড়ায়, এই স্যারটা খারাপ পড়ায়, এই স্যারটা ট্রাই করে ভালো পড়ায়, এই স্যারটা ট্রাই করে না, এই স্যারটা একটু স্টাডি করে, এই স্যারটা স্টাডি করে না। the qualitative data, quality। হ্যাঁ, আর হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, তাহলে দুই ধরনের, যে ডেটাগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, যে ডেটাগুলো ফ্র্যাকশন ভ্যালু হয় না, সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা। আর যে ডেটাগুলো ফ্র্যাকশন ভ্যালু পসিবল, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটার উদাহরণ আমরা বলেছি হাইট হইতে পারে, ওয়েট হইতে পারে, হ্যাঁ, তারপরে আর কন্টিনিউয়াস ডিসক্রিট ডেটার উদাহরণ আমরা বলছি নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ইউনিভার্সিটি, এরকম হতে পারে, নাম্বার অফ লেবারার ওয়ার্কিং ইন ইউর ফিল্ড। এই ধরনের যেগুলো ডেটা, যেগুলোকে আমরা আসলে ফ্র্যাকশন গুলো হয় না, করা পসিবল না, সেগুলোকে তাহলে আমরা বলছি ডিসক্রিট ডেটা। সিমিলারলি সোর্সেস অফ ইনফরমেশনের উপর বেস করে আমরা ডেটাকে দুই ভাগে ভাগ করতে, একটা হচ্ছে প্রাইমারি ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা গুলো হচ্ছে সেই ডেটা যেগুলো ফার্স্ট হ্যান্ড ডেটা, ফার্স্ট টাইম আমরা কালেক্ট করে থাকি সার্ভে করার মাধ্যমে, সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। এবং এই ফার্স্ট ডেটা গুলোকে ইউজ করে যখন আমরা একটা রিপোর্ট রেডি করি বা রিপোর্টিং করি, সেটাকে পাবলিশ করি অথবা আনপাবলিশড অবস্থায় রিপোর্ট আকারে থাকে, সেই ডেটা গুলোকে তাহলে আমরা বলছি সেকেন্ডারি ডেটা। Now come to the another points that's called methods of data collection. Our main concern. First of all, we knew about what is data or what's data. Then we knew about types of data. Now come to the another points.
and very much important point of this study, that is data collection method. আমরা কোন কোন মেথডে ডেটা কালেকশন করতে পারি? There are broadly two major approaches of data collection অথবা methods of data collection. একটা হচ্ছে কনভেনশনাল মেথড, আমরা এখানে দেখতে পাচ্ছি। স্লাইডটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা হচ্ছে কনভেনশনাল মেথড, অথবা এটা আরেকটা নাম আছে। তোমরা আমি কিছু কিছু জিনিস কিন্তু বলে দিচ্ছি যেগুলো হয়তো প্রেজেন্টেশনে নাই অথবা তোমরা হ্যান্ডআউটও পাবা না। ইনফরমেশন গুলা তোমরা কাইন্ডলি নোট ডাউন করে রাখবা। ইট উড বি ভেরি মাচ হেল্পফুল ফর অ্যাপ্লাইড কোশ্চেন। আমরা কোশ্চেন করার সময় নিশ্চয়ই তোমাদের এই হ্যান্ডআউটের এই ধরনের টার্ম গুলো ইউজ করবো না, একটু ডিফারেন্ট টার্ম ইউজ করবো, সিনোনিমাস টার্ম ইউজ করবো কোশ্চেন করার সময়। একটু বোঝার চেষ্টা করবো কারা ক্লাস করেছে কারা ক্লাস করেনি, একটু বোঝার চেষ্টা করবো কারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছে কারা বোঝার চেষ্টা করেনি। এখানেই আইডেন্টিফাই হয়ে যাবে। পরীক্ষার আগে শুধু হ্যান্ডআউট মুখস্থ করলে হবে না। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা পরীক্ষার আগে নোটগুলো কালেকশন করছে এবং টান্না 5-6 না খেয়ে না দিয়ে একদম ধামধাম মুখস্থ করে ফেলেছে। বাট তারা ভালো করেছে, বাট এক্সপেক্টেড লেভেল পর্যন্ত যেতে পারেনি। কারণ হচ্ছে তারা একটা কন্টিনিউয়াস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ছিল না। হঠাৎ করে 2 রাতে 3 রাতে তারা সবকিছু মাথার ভিতর নেওয়ার চেষ্টা করেছে, তারা শুধু নোট থেকে নেওয়ার চেষ্টা করতে পারছে, বাট যে বোঝার জায়গাগুলো স্যাররা যেগুলো মেনশন করেছিল ক্লাস, সেই জায়গাগুলোকে তারা চিন্তা করেনি বা সেই জায়গাগুলোকে তারা মাথায় নিতে পারেনি। এটা পসিবলও না। সো কিছু কিছু টার্ম ইউজ করবো যেগুলো হয়তো তোমরা হ্যান্ডআউটে পাবা না, যেগুলো আমার এক্সপেরিয়েন্সেস থেকে বা বিভিন্ন অন্যান্য ডকুমেন্টস গুলো স্টাডি করার মাধ্যমে আমি হয়তো জানতে পেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। লাইক কনভেনশনাল মেথডকে আমরা বলবো কনভেনশনাল মেথড। আরেকটা টার্ম আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্রেডিশনাল মেথড। ট্রেডিশনাল মেথড অনেকদিন ধরে এই মেথডগুলো ব্যবহার করা হয়ে আসছে কি জন্য? ডেটা কালেকশনের জন্য। কোন ধরনের ডেটা কালেকশনের জন্য? প্রাইমারি ডেটা হতে পারে, সেকেন্ডারি ডেটা হতে পারে। তাহলে কনভেনশনাল মেথডগুলো কি কি আমরা একটু পরে জানব। আর পার্টিসিপেটরি মেথড হচ্ছে সেই সব মেথড যেগুলোতে এগুলোও আমরা কালেকশন করে থাকি, এই মেথডের মাধ্যমে ডেটা কালেক্ট করে থাকি পার্টিসিপেটরি ওয়েতে। পার্টিসিপেটরি ওয়েতে আমরা যে ডেটা কালেকশন গুলো করে থাকি সেগুলো হচ্ছে পার্টিসিপেটরি মেথড। আর কনভেনশনাল আর ট্রেডিশনাল মেথড হলো ওই মেথডগুলো যে মেথডগুলো ফলো করে আমরা ট্রেডিশনালি প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা কালেক্ট করে থাকি। তাহলে কনভেনশনাল মেথডের আরেকটা মেথডের নাম হচ্ছে ট্রেডিশনাল মেথড। আমরা এখন তাহলে দেখি what are the methods we are calling as traditional or conventional method. Now I think তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু মেথডের নাম লেখা আছে। এগুলোকে আমরা বলছি কনভেনশনাল মেথড অথবা ট্রেডিশনাল মেথড। ফার্স্ট অফ অল ইন্টারভিউ। তাহলে আমি যদি প্রশ্ন দেই যে ইন্টারভিউ অথবা জিজ্ঞেস করি ইন্টারভিউ মেথড ইজ হোয়াট টাইপ অফ মেথড? Can anyone answer, please? Conventional method. What's the synonym of conventional method? Traditional method. Traditional method, like, right? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি there are many more methods of conventional. অনেকগুলো মেথড আছে।
স্যার কই স্যারই তো নাই। মিঠুন দাদা হোস্ট। স্যারের নেট কানেকশন অফ হয়ে গেছে, সবাই লাইনে। তুমি ক্লাস নাও দাদা। স্যারেরই নেট থাকে না, আর আমরা নাকি অনলাইনে পরীক্ষা দেবো এই নেট নিয়ে। আরে, এ সাকিব হে, তোকে যে এতদিন আমি সেটাই করছিলাম, তুই তো আমার সাথে খালি গাওয়াজুয়ারি করতেছিলি। তুই বিবাহিত মহিলা কথা কইস না, চুপ করে থাক। এই সাকিব, খালি গাজুয়ারি করে সবকিছু করতে চাস? হ্যালো, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যদি হয় অবস্থা, তাহলে কিভাবে যে তোমরা এক্সাম দিবা? কিন্তু সেটা এক্সাম দিব না স্যার, দরকার পড়লে অনশন করবো, অনশন করবো। এই পরিস্থিতিতে এগুলো তো যাবে না স্যার, যে বৃষ্টি হচ্ছে বাইরে স্যার। স্যার অ্যাসাইনমেন্ট সিস্টেম করা উচিত। খাতা বাতিল হবে না, খাতা বাতিল হবে না। আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের সাথেও কয়েকবার ইয়ে হয়েছে, কথা হয়েছে, এগুলো বিষয় নিয়ে ট্রেনিং হয়েছে আমাদের। তোমাদের হয়তো একটা ওরিয়েন্টেশন ট্রেনিং হবে, হ্যাঁ। যেটা হচ্ছে যে এখন রিজন দেখাইতে হবে, বলছে যে যৌক্তিক কারণ দেখায় তোমাদের হচ্ছে যৌক্তিক কারণ দেখায় মানে তোমরা ছাড় পেয়ে যাবা। এখন কথা হচ্ছে এই যৌক্তিক কারণটাকে ডিফাইন করবে কে, তাই না? এখন যদি স্যার সারাল যে স্যার শুনে, তাহলে তো স্যার আলহামদুলিল্লাহ। কারণে যৌক্তিক স্যার। নেটওয়ার্কের প্রবলেম স্যার হচ্ছে আমাদের সবারই আছে স্যার, কম বেশি। যারা স্যার হচ্ছে গ্রামে আছি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, না না ঠিকই আছে, বুঝতে পারছি। নেটওয়ার্কের প্রবলেম তো নেটওয়ার্ক প্রবলেম অথবা ইলেকট্রিসিটি প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম না হলে ইলেকট্রিসিটি প্রবলেম, তাই তো? মানে আছে কিছু না কিছু প্রবলেম আছে। যেমন ওই যে আমার কিন্তু একটু আগে ইলেকট্রিসিটি চলে গেছিল, রাইট? সো ইটস ভেরি টাফ। আমি যেটা দেখছি যে আসলে অনেক কঠিন ব্যাপার। স্যার আপনি একটু বলিয়েন স্যার। আমরা 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 খুবই ছোট মানুষ, আমাদের কথাকে সেভাবে ইয়ে করা হয় না, হ্যাঁ। আর ওইভাবে গুরুত্ব দেওয়া হবে না। মানে সবাই ডিটারমাইন্ড, যেহেতু এডুকেশনকে পিছিয়ে রাখা যাবে না অ্যাকচুয়ালি। এটা সরকারের একটা নীতিমালা, সরকার এভাবে এগোচ্ছে। তো হাউএভার আমরা একটু আবার যদি হ্যাঁ বলো বলো প্লিজ। বলতেছিলাম স্যার, আপনারা মানে ইয়াং টিচার গুলা যদি স্যার আমাদের দুঃখ গুলা না বোঝেন, যারা সিনিয়র আছে তারা তো আসলেই বুঝবে না স্যার। না না, আমরা খুব ভালো মতোই রিয়ালাইজ করতে পারি, এবং এগুলা নিয়ে যখন ডিসকাশন হয়, নট অনলি ইয়াং, যারা মোটামুটি মিডিল আছে, মিডিল ডেজিগনেটেড লাইক অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেলের যারা আছে, ইভেন দো ইয়াং প্রফেসরস, কেউ সিনিয়র প্রফেসররা ব্যাপারগুলো রিয়ালাইজ করতে পারে যে স্পেশালি ফর দ্য ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইটস ভেরি মাচ টাফ টু কন্ডাক্ট ফাইনাল, স্পেশালি ফাইনাল এক্সামিনেশন. It may be assignment, it may be class tests or midterm exams can be conducted through the virtual platform. But it's very much challenging. It would be very much challenging for the final examinations. এটা সবাই মোটামুটি রিয়েলাইজ করছে। কিন্তু কি করবা, গভর্নমেন্টের পলিসি 2 বছর ধরে এডুকেশন সিস্টেম মোটামুটি কলাপস করে যাচ্ছে। তোমাদের মতোই যারা ফাইনাল ইয়ার, তোমরা তো হয়তো একটু ইয়াং, বাট যারা থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে আছে 2 বছর করে ওই একটা লেভেলে পার করছে, দে আর ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। এটাও একটা চিন্তার বিষয়, হ্যাঁ। তো হাউএভার আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ বলো। যারা
মেডিকেল স্টুডেন্ট ওরা অফলাইনেই দিছে, আমাদের ফাইনাল ইয়ারের ভাইয়াপুরাও তো অফলাইনেই দিল, আমাদের পরীক্ষাটা অফলাইনে। হ্যাঁ, অফলাইনে স্টার্ট করলে বোধহয় ভালোই হইতো অ্যাকচুয়ালি। আমারও তো মানে এটাই ইয়ে ছিল যে আমরা যেহেতু রিস্ক নিচ্ছি, বিভিন্ন ভাবে রিস্ক নিচ্ছি, টিকা দিয়ে আর 1 মাস পরে আমরা শুরু করতেই পারতাম। মেজরিটি যদি টিকার আওতায় আসতো তাহলে আমরা ফিজিক্যালি শুরু করতেই পারতাম। ও হয় এভাবে হইতে হইতে দেখা যাবে যে কিছু কিছু ফিজিক্যালি চলে আসবে। হ্যাঁ, একটু টিকা টিকা দেওয়া শুরু। সবকিছু ভ্যাকসিনের আওতায় আনতেছে, এখন তো প্রায়ই ভ্যাকসিন দিচ্ছে এখন। হ্যাঁ, না, রাইট রাইট ইউ আর, যে সব স্টুডেন্ট যে আজকেও আমার রাজের সাথে কথা ছিল, ও প্রবাবলি যে কেউ কেউ লিখছে যে হ্যাঁ আমরা অনলাইনে এক্সাম দিব। হ্যাঁ, দিতে পারো, নট ব্যাড। অ্যাপ্রোচ গুলো অ্যাকচুয়ালি এডুকেশন সিস্টেমটা হচ্ছে এখন ব্লেন্ডেড ওয়েতে যাবে। হ্যাঁ, একটু ব্লেন্ডেড ওয়েতে যাবে, লাইক মিক্সড অ্যাপ্রোচ হবে। মিক্সড মেথডেই তোমাদের এখন এডুকেশন গুলো সামনের দিকে এগোবে। এডুকেশন সিস্টেম তোমাদের এডুকেশনের সাথে লেগে থাকতে গেলে তোমাদেরকে দেখা যাবে যে এরকমই একটু মিক্সড অ্যাপ্রোচ, কিছু ফিজিক্যাল, কিছু অনলাইন। হ্যাঁ, এরকম একটা পরীক্ষাটা তো অফলাইনে স্যার ফাইনাল পরীক্ষাটা অনলাইনে না নিয়ে আমাদের মিড কুইজ গুলো আগে অনলাইনে হোক, তাহলেই তো আমরা বুঝতে পারবো। হ্যাঁ 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 আসলে একেবারে ডিরেক্ট দিয়ে ফাইনালে অনলাইনে পরীক্ষা দেওয়াটা টাফ হয়ে যাবে। আর যারা যারা বলতে এখনো especially if you consider our context, especially if you consider our agriculture faculty context, it's very much tough. It would be very much tough. Like মানে তোমরা হলো 400 স্টুডেন্ট, তোমরা ক্লাস করছো 200 জন, 200 একদিন মন্ডল স্যারের ওখানে ছিলাম, বোধহয় 250 জনের মতো ছিল স্টুডেন্ট। 400 জনের মধ্যে 250 জন স্টুডেন্ট ক্লাস করছো, সেখানে পরীক্ষার হলে কি হবে না হবে আল্লাহ ভালো জানে। ওই যে একজন লিখছে থেকে চন্দনা রানী, হ্যাঁ, মানে হি মেনশন যে সে পুকুর পাড়ে বসে ক্লাস করছে। তোমরা তো সবাই দেখতে পাচ্ছ তার চ্যাটিং অপশনটা। অ্যাকচুয়ালি এটাই আমাদের কনটেক্সটে, আমাদের সোশ্যাল ইকোনমিক কনটেক্সটে এটাই রিয়েলিটি, যে আমরা যে যার মতো খুব খারাপ অবস্থার মধ্যে আছি। তো এইসব চ্যালেঞ্জেস ওভারকাম করে আমাদের সামনের দিকে এগোতে হবে। হওয়ার আমরা একটু আমাদের ক্লাস ফিরে আসি। হ্যাঁ স্যার, অফলাইন হোক বা অনলাইন হোক স্যার, আমরা পরীক্ষা মানে জট কমলেই স্যার আমরা বাঁচি স্যার। না, কারণ হচ্ছে স্যার এক্স্যাক্টলি মিক্সড প্রতিক্রিয়া আর আছে, হচ্ছে সবাই স্যার আপনারা এগোতে চায়। হ্যাঁ, সব ভার্সিটিতে সেম প্রবলেম গুলোই আছে যারা পরীক্ষা নিচ্ছে। এক্স্যাক্টলি আমাদের প্রবলেম থাকবে, প্রবলেমকে মিনিমাইজ করে সামনের দিকে এগোতে হবে। লাইফের মধ্যে প্রবলেম থাকবে, প্রবলেমকে মিনিমাইজ করে আমাদের লাইফটা থেমে নেই। কেউ ভাত খাচ্ছি, কেউ খাচ্ছি না, কেউ রুটি খেয়ে দিন পার করছি, কেউ না খেয়ে দিন পার করছি। অনলাইনে এক্সাম হলে রুলস রেগুলেশন দিলে একটা প্রমাণ হয়। হ্যাঁ, রুলস গুলো তোমরা হয়তো অলরেডি ফেসবুকে পেয়ে থাকবা। হ্যাঁ, নীতিমালাটা অলরেডি রুলস গুলো কিন্তু একটু বেশি টাফ হয়ে গেছে, একটু ইজি হলে ভালো হতো। কিছু রুলস কনসিডার করলে রুলস তো আসলে রুলস হয়ই হচ্ছে একটু কঠিন ভাবে। কনসিডার করার বিষয়গুলো আমাদের হাতে, প্রশাসনের হাতে, আমাদের ইংরেজি লিটার যারা থাকবেন তাদের হাতে। সো ডোন্ট ওয়ারি, তোমরা আমাদের ছোট ভাইয়ের মতো, আমরা যারা ইয়াং আছি তোমরা আমাদের ছোট ভাইয়ের মতো, আর আমাদের যারা সিনিয়র কলিগস আছে তাদের কাছে তোমরা তো তাদের সন্তানের মতো। সো দে উইল কনসিডার ইট। হ্যাঁ, তারা এটা খুবই সিম্প্যাথিক জায়গা বলো, ইম্প্যাথিক জায়গা বলো, এটাকে দেখবে। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। স্যার, এক্সাম শুরু হইলে কি স্যার সব ব্যাচের কি সিমিলার টাইমে শুরু হবে নাকি আবার মানে গ্যাপ থাকবে? প্যারালালি হয়তো হবে না, একটু কিছু কিছু অন টেস্ট অফ টেস্টের মাধ্যমে, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে ক্লাস জিনিসগুলো শুরু হবে। তো যাদের আপাতত স্থগিত আছে তাদের হয়তো ফার্স্ট স্টার্ট হবে, দেন সেই এক্সপেরিয়েন্সেস থেকে সেগুলোকে আরেকটু ফাইনালাইজ, স্ক্রুটিনাইজ করে আরেকটু বেটার ওয়েতে কিভাবে নেওয়া যায়, দেন তোমাদের গুলোকে হয়তো দিবে। যেহেতু তোমরা জুনিয়র আছো, সো ডোন্ট ওয়ারি, ইউ উইল টেক টাইম, ইউ উইল গেট টাইম টু প্রিপেয়ার ইয়োরসেলফ। হ্যাঁ, আর সবকিছুই হচ্ছে কনসিডার করা হবে মানবিকতার জায়গা থেকে। সো ডোন্ট ওয়ারি, এগুলো নিয়ে চিন্তা করবো না। লার্নিং কিছু হোক, কিছু মানে শেখো, এমন না যে ফাঁকা হাতে তোমরা সার্টিফিকেটটা নিয়ে যাও, এটাও করতে চাও না। আবার আমরাও চাই না যে তোমরা ফাঁকা হাতে যাও। জব মার্কেটের সাথে একটু মিনিমাম কম্পিটিটিভ ওয়েতেই যেন তোমরা কম্পিটিশন করতে পারো, এভাবে একটা তৈরি হয়ে যাও। যদিও হ্যাঁ, তোমরা বলতেই পারো স্যার আমরা যা পড়ি তা তো আসলে জব এক্সামের সাথে নাই, ইনকম্প্যাটেবল, কমপ্লিটলি ডিফারেন্ট। বাট এইগুলোই তোমাকে জবের জন্য প্রিপেয়ার করে, মেন্টালি প্রিপেয়ার করে, ফিজিক্যালি প্রিপেয়ার করে, সাইকোলজিক্যালি প্রিপেয়ার করে। আদারওয়াইজ তুমি তো এসএসসি পাস করেই এক্সাম দিতে পারবে। তোমাদের বিসিএস তো শুরুই, বিসিএস এর সিলেবাসটা তো পরীক্ষা হয় তোমাদের 9 10 ক্লাস 8 7,
ক্লাস 8 এর পাটিগণিতের অঙ্ক সব থেকে কঠিন এডুকেশন সিস্টেমের মধ্যে। তো সব থেকে তোমাদের পরীক্ষাগুলো হয়, তাহলে 8 পাস করে তোমরা বিসিএস দিতে পারো। তোমাদের তো আর ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই, তোমাদের তো মেডিকেল সায়েন্স পড়ার দরকার নেই। আমার মনে হচ্ছে বিসিএস প্রশ্নটা দেখে যে আমি ক্লাস 8 এর পরে বিসিএস প্রশ্নটা যেভাবে রেসপন্স করতে পারতাম, এখন আমি ওইভাবে রেসপন্স করতে পারছি না। কারণ ক্লাস 8 এর যেভাবে আমি আমার বেসিকটা যত স্ট্রং ছিল ওই সময়, এখন তার অনেক দুর্বল হয়ে গেছে, কারণ ওগুলো থেকে তো অনেক অনেক দূরে চলে গেছে। এখন অন্য জিনিস নিয়ে ডিল করি। এর অর্থ কি তাই? অ্যাকচুয়ালি তা না। সময়ের সাথে সাথে অনেক কিছু আমাদের হচ্ছে অ্যাডপ্ট করতে হয়, করতে হয়। তো আমরা ইলেভেন কথায় না যাই, তোমরা অনেক কষ্ট করে ক্লাস করছো, তোমাদের আর কিছু জিনিস স্যার আমাদের এক্সাম গুলো স্যার হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি একটু করা যেত, ইজি করা যেত, বা হচ্ছে মানে আপনার হচ্ছে মার্কস গুলো যদি একটু কমানো যেত তাহলে একটু বেশি ভালো হতো স্যার। হ্যাঁ, ওইগুলো হয়তো কনসিডার করবে। তোমাদের তো 90 মার্কসের তো ফাইনাল পরীক্ষা হয়তো অনলাইনে হবে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি তোমাদের টাইম গুলোকে স্কুইজ করে আনা হয়েছে, 50% টাইম কমায় আনা হয়েছে। সো মার্কস গুলো কিন্তু আমার মনে হয় ওইভাবে কমায় আনা কিছু জিনিস, কিছু জিনিস তো রিভাইজ হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে ইজি করা যেতে পারে আর কি বিষয়গুলো আর কি। না ঠিক আছে, দেখা যাক কি হয়। ফাইনাল মুডে আমরা কি দেখতে পাই, আমরা দেখি স্যার আপনারা কি কি হয়। হেল্প করবেন যে বিষয়টা যেন আমাদের জন্য যেন স্যার ইজি হয়ে যায়, না করোনা প্যান্ডেমিকের জন্য অনেকের জন্য কাজ হয়ে যায়। অবভিয়াসলি সেদিন ভাইস চ্যান্সেলর স্যার নিজেই এই বিষয়ে কথা বলেছেন, এবং উনি একটা জিনিস বারবার মেনশন করেছেন যে সবকিছু স্টুডেন্টের এভরিথিং উইল বি কনসিডার্ড ইন দ্য কনটেক্সট অফ হিউম্যানিটি। শিক্ষকদেরকে ডিরেক্ট বলেছে তো আপনারা এত স্ট্রিক্ট হবেন না, আপনারা কঠোর হবেন না, আপনারা যতটা সম্ভব মানবিকতার সাথে বিষয়গুলোকে দেখার চেষ্টা করবেন। এর অর্থ এই না যে আবার যেহেতু তোমাদের পরীক্ষাগুলোকে তোমাদের বেডরুমে যাওয়া হলো, অনলাইন এক্সাম মানে কি পরীক্ষাগুলো তোমরা বেডরুমে বসে থেকে এক্সাম গুলো শেষ করবা। ইথিক্স এর জায়গাগুলোকে তোমরা একটু অ্যাড্রেস করবে, এটা আমাদেরও ওই জায়গাটুকু আমরা এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে। হাওয়েভার এগুলো নিয়ে পরে আরো ডিটেইলে ডিসকাস হবে, আলোচনা হবে। হ্যাঁ, আমরা একটু পড়ায় ফিরে আসি। আমরা দেখছিলাম যে টাইপস অফ ডেটা, দেন আমরা গিয়েছিলাম যে মেথডস অফ ডেটা কালেকশন, আমরা কতভাবে ডেটা কালেক্ট করতে পারি। তাহলে আমরা ডেটা কালেক্ট করছি, আমি একটু স্লাইড শেয়ারটা বন্ধ রাখলাম। হ্যাঁ, আমি এমনি সিম্পলি একটু ক্লাস করি, কারণ আমার আসলে ল্যাপটপে আবার নেক্সট ডে থেকে আমি ক্লাস নিব। এখন আমি মোবাইলে ক্লাস নিচ্ছি, তো আসলে মোবাইলে স্লাইড শেয়ার করলে অ্যাকচুয়ালি আমি নিজে বুঝতে পারছি না কি বলছি না বলছি, অথবা করছি। আমি সিম্পলি তোমাদের শেয়ার করি, কথাগুলোকে এমনি বলি, একটু বলার কথা গল্পের মতো করে বলি, তোমরা একটু শোনো, কতটুকু বুঝবা আল্লাহ ভালো জানে। হ্যান্ড আউট করলে হয়তো আরেকটু বেটার বুঝতে পারবা। আর আমার মনে হয় তোমাদের ইন অ্যাডভান্স এরপর থেকে ক্লাসগুলো করার আগে তোমাদেরকে আগে হ্যান্ড আউটটা প্রোভাইড করতে হবে। তাহলে তোমাদের কাছে থাকলে তোমরা একটু দেখলা, আরেকটু ইজি হবে। তো আমরা একটু আসি। হ্যাঁ, মেথডস অফ ডেটা কালেকশন, তাহলে আমরা ব্রডলি টু টাইপস অফ মেথডস আছে, অথবা মেথড বলছি অথবা অ্যাপ্রোচ বলছি দুই ধরনের। একটা হচ্ছে কনভেনশনাল মেথড, অথবা এটাকে আমরা ট্রেডিশনাল মেথড বলছি। আর একটা হচ্ছে পার্টিসিপেটরি মেথডস অফ ডেটা কালেকশন, তাই তো? দেন হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে এখন আমরা দেখবো যে কনভেনশনাল মেথড কত ধরনের হয়। কনভেনশনাল মেথড হচ্ছে আমি একটু স্যার শুনতে পাচ্ছি না। স্যার আপনি মিউট আছেন। তো হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যালো, জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ জি রেসপন্স, জি স্যার। রেসপন্স প্লিজ এনিওয়ান। স্যার শোনা শুনতে যাচ্ছে কি পাচ্ছি। আমাকে? জি স্যার। শোনা যাচ্ছে। তোমরা চাইলে আনমিউট করে রেসপন্স করতে পারো। হ্যাঁ, যে আমি শুনতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি না, করতে পারো। একটু নয়েজ হলে নো প্রবলেম। এটা স্যার শুনতে পাচ্ছি। না হইতে না হলে আসলে ভালো লাগে না।
স্যার শোনা যাচ্ছে স্যার? না, স্পিকার অফ নেই আমার। আমি তো আমার স্পিকার অন হচ্ছে। অনেকেই শুনতে পাচ্ছে, অনেকেই শুনতে পাচ্ছে আমার মনে হয়। স্পিকার অফ মেবি জি নো। স্যার। সালিমা সুলতানা, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। আই থিংক তোমরা সবাই শুনতে পাচ্ছ। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দেন কনভেনশনাল মেথডস এর মধ্যে, তাহলে কনভেনশনাল মেথড অথবা ট্রেডিশনাল মেথড আমরা কয়েক ধরনের আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা 4 বা 5 ধরনের 4 ধরনের কনভেনশনাল মেথড আমরা দেখছি। হ্যাঁ, 5 ধরনের, তাই তো? 5 ধরনের কনভেনশনাল মেথড আমরা দেখছি। তো কনভেনশনাল মেথড শুধু যে 5 ধরনের আমি তোমাদের সাথে ডিসকাস করছি এর অর্থ এই না যে 5 ধরনের কনভেনশনাল মেথড। অনেক ধরনের কনভেনশনাল মেথড আছে, এর মধ্যে আমরা মেজর কয়েকটা মেথড আমরা ডিসকাস করবো আর কি, তোমাদের একটু সহজ করার জন্য। ফার্স্ট অফ অল ইন্টারভিউ, দেন হচ্ছে কোশ্চেনিয়ার, কেস স্টাডি, সিস্টেমেটিক অবজারভেশন এন্ড সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ডস। তাহলে আমরা যদি বলতে বলি তোমাদেরকে যে কয়েকটা কনভেনশনাল মেথডের নাম বলতে, তখন তোমাদের ইউ হ্যাভ টু মেনশন ইন্টারভিউ মেথড, কেস স্টাডি, কোশ্চেনিয়ার, সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ডস, সিস্টেমেটিক অবজারভেশন। গুলো পপুলারলি ইউজ হয়ে থাকে ডেটা কালেকশনের জন্য অথবা প্রাইমারি ডেটা কালেকশনের জন্য, যেটাকে আমরা বলে থাকি না কেন, প্রাইমারি আর সেকেন্ডারি ডেটা কালেকশনের জন্য এই ধরনের মেথডগুলো। ইন্টারভিউ মেথডটা কি? তাহলে ইন্টারভিউ মেথড সম্পর্কে আমরা একটু জানবো, দেন আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। ইন্টারভিউ মেথডটা কি? তাহলে ইন্টারভিউ এর একটু ডেফিনেশনটা আমরা একটু লেখার চেষ্টা করি। আমি একটু বলছি, তোমরা একটু লিখো। The interview is usually a face-to-face interpersonal situation. যাদের লেখার মতো তোমাদের অবস্থা আছে, খাতা কলম নিয়ে বসেছো, আর obviously I think you should create that environment for conducting a class. তোমাদের একটা ক্লাস করার জন্য এটা আসলে জরুরি যে একটা খাতা এবং একটা কলম নিয়ে বসা, কারণ কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমি মেনশন করবো, ইউ শুড রাইট দ্যাট, সেগুলো লেখা উচিত। তো তোমরা একটু কাইন্ডলি লেখো, দ্য ইন্টারভিউ ইজ ইউজুয়ালি এ ফেস টু ফেস ইন্টারপার্সোনাল অথবা ইন পারসন। আমরা এই টার্মটার সাথে খুবই বেশি এখন ইউজ টু হয়ে যাচ্ছি, ইন পারসন সিচুয়েশন। তার মানে কি? ফেস টু ফেস সিচুয়েশন। তাহলে ফেস টু ফেস ইন্টারপার্সোনাল সিচুয়েশন, ইন্টারভিউটা হলো কি? ইন্টারভিউ ইজ ইউজুয়ালি এ ফেস টু ফেস ইন্টারপার্সোনাল সিচুয়েশন ইন হুইচ, যেখানে, ইন হুইচ যেখানে কি হয়? ইন্টারভিউয়ার অথবা ইনভেস্টিগেটর। তাহলে ইন্টারভিউয়ারকে আমরা আবার বলছি কি? ইনভেস্টিগেটর। ইন্টারভিউয়ার মানে তার মানে যে ইন্টারভিউ নিচ্ছে তাকে আমরা বলছি ইন্টারভিউয়ার, অথবা ইনভেস্টিগেটর যে ইনভেস্টিগেট করছে, অথবা এই লোকটা হচ্ছে একজন রিসার্চার। তাহলে আমরা ইন্টারভিউয়ারকে কি বলবো? একজন ইন্টারভিউয়ার অথবা ইনভেস্টিগেটর অথবা রিসার্চার। তাহলে ইন্টারভিউটা কি? ইন্টারভিউ যে face to face interpersonal situation in which the interviewer oblique অথবা or investigator or author or researcher asks a person, একজন ব্যক্তিকে কি করে? ask করে। কি ask করে? তাহলে যে ব্যক্তিকে ask করে, ask a person, তাহলে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, সেই ব্যক্তিটাকে আমরা আবার নাম দেব। তাহলে যে ইন্টারভিউ করতেছে তাকে আমরা বলতেছি ইন্টারভিউয়ার, আর যার কাছ থেকে আমরা ইন্টারভিউ নিচ্ছি, যে ব্যক্তিটার কাছ থেকে তথ্য নিচ্ছি, তাকে তাহলে আমরা বলছি একজন ব্যক্তি। সেই ব্যক্তিটার নাম হচ্ছে ইন্টারভিউ মেথডে ইন্টারভিউই, INTERVIEWEE, মানে ডাবল ই ইন্টারভিউই, অথবা রেসপন্ডেন্ট। তাহলে ইন্টারভিউয়ার কি করে? ইন্টারভিউকে প্রশ্ন আস্ক করে কিরকম সিচুয়েশনে? ইন পারসন অথবা ফেস টু ফেস ইন্টারপার্সোনাল সিচুয়েশনে কি করে? প্রশ্ন করবে যখন, এবং তার কাছ থেকে রেসপন্স নিয়ে সেটাকে সে লিপিবদ্ধ করবে। কোথায় লিপিবদ্ধ করবে? একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে। ইনস্ট্রুমেন্ট বলতে কি? এটা কি একটা যন্ত্র? না, কাগজ কলম, একটা জিনিস, একটা শিডিউল। সেই ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলছি ইন্টারভিউ মেথডে ইন্টারভিউ শিডিউল। তাহলে
ইন্টারভিউ মেথডটা হলো সেই মেথড যে মেথডে একজন ইন্টারভিউয়ার অথবা একজন ইনভেস্টিগেটর একটা ব্যক্তিকে, সেই ব্যক্তিটাকে ইন্টারভিউই অথবা রেসপন্ডেন্ট এই লোকটাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এবং একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে তথ্য সংগ্রহ করবে। সেই ইনস্ট্রুমেন্টটাকে আমরা তাহলে বলছি ইন্টারভিউ শিডিউল। এই যে সিচুয়েশন, এটাকে বলছি আমরা ইন্টারভিউ। গট ইট? সিম্পলি যদি তোমরা তোমাদের ভাইবা বোর্ডে যেভাবে ফেস করো লাইক দ্যাট। তবে এটা হলো রিসার্চ এর ক্ষেত্রে সাধারণত আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। ইন্টারভিউ রিসার্চের ক্ষেত্রে কোন একটা বিষয়, কোন একটা ফ্যাক্ট, কোন একটা সাবজেক্ট, কোন একটা টপিক সম্পর্কে আমরা যখন কোন একটা তথ্য সংগ্রহ করে থাকি, এরকম একটা সিচুয়েশন যখন ক্রিয়েট করি যেখানে একজন ইন্টারভিউয়ার অথবা একটা ইনভেস্টিগেটর থাকবেন এবং তিনি কি করবেন, কিছু প্রশ্ন করবেন। কাকে প্রশ্ন করবেন? ইন্টারভিউকে। তার মানে যে তথ্য দিচ্ছে, যে ব্যক্তিটাকে, যে মহিলাটাকে অথবা যে কৃষকটাকে অথবা যে পার্সনটাকে আমরা জিজ্ঞেস করছি, সেই লোকটাকে আমরা এই ইন্টারভিউ মেথডে তার নাম দিয়েছি ইন্টারভিউই অথবা রেসপন্ডেন্ট। তাহলে ওই পার্সনটাকে আমরা বলছি রেসপন্ডেন্ট, আর যে তথ্য সংগ্রহ করছে সেই লোকটার নাম হচ্ছে ইন্টারভিউয়ার অথবা ইনভেস্টিগেটর। আর একটা পার্সন তৈরি, একটা সিচুয়েশন তৈরি করতে, সিচুয়েশনটা হচ্ছে ইন পার্সন সিচুয়েশন অথবা ফেস টু ফেস ইন্টারপার্সোনাল সিচুয়েশন। তার মানে কি, যার থেকে তথ্য সংগ্রহ করব তার সাথে আমি একটা ফেস টু ফেস মুখোমুখি অবস্থায় থাকবো, এটা হচ্ছে ইন্টারভিউ। এবং এখানে যে আমরা ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করবো সেই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ইন্টারভিউ শিডিউল। The instrument usually used in data collection during interview method is called interview schedule. বুঝতে পারছো? যারা শুনতে পাচ্ছ একটু রেসপন্স করবা প্লিজ। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে ফাইন। তাহলে আমরা ইন্টারভিউটা বুঝতে পারছি। ইন্টারভিউ হলো একটা কনভেনশনাল মেথড, এবং এই ইন্টারভিউ মেথডে আমরা কোনটাকে বলছি? যে মেথডে একজন ইন্টারভিউয়ের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করে কিছু তথ্য নিবে এবং সেই তথ্যটা কিসের মাধ্যমে নিবে? ইন্টারভিউ শিডিউলের মাধ্যমে নিবে। এবং কিভাবে নিবে? একটা ফেস টু ফেস ইন্টারপার্সোনাল অথবা ইন পার্সন সিচুয়েশনে নিবে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিবে। তখন এটাকে আমরা বলছি ইন্টারভিউ মেথড। এখন আমরা বলছি যে ইন্টারভিউ আবার কত ধরনের হয় অথবা কতভাবে ইন্টারভিউ মেথডের মাধ্যমে। ইন্টারভিউ আবার কয়েক ধরনের আছে। ইন্টারভিউ তাহলে কয়েক ধরনের আছে। একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, একটু লিখে নাও। একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, একটা হচ্ছে গ্রুপ ইন্টারভিউ, একটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ, একটা হচ্ছে অনলাইন ইন্টারভিউ। তাহলে the following ways are used for collecting data through interview. এই ওয়েতে পার্সোনালি, গ্রুপে অথবা টেলিফোনের মাধ্যমে অথবা হচ্ছে তোমার অনলাইনের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করতে পারি অথবা ইন্টারভিউ করতে পারি। তাহলে ইন্টারভিউ আমরা কত ভাবে করতে পারি? There are 4 ways to conducting interview. One is personal interview, যখন আমরা ফেস টু ফেস এবং একজন ব্যক্তির কাছ থেকে একজন ইনভেস্টিগেটর তথ্য সংগ্রহ করব, দ্যাট ইজ দ্য পার্সোনাল ইন্টারভিউ। তাহলে পার্সোনাল ইন্টারভিউ কোনটা? পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ এর যে মেথডটা আমরা এখন একটু জানলাম, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্সোনাল ইন্টারভিউ। একটা ইন্টারভিউ শিডিউল নিয়ে যখন একজন রিসার্চার, ওই রিসার্চারকে আমরা বলতেছি হলো ইন্টারভিউয়ার অথবা ইনভেস্টিগেটর, যে কি করে? ইনভেস্টিগেটরের কাজ কি? ইনভেস্টিগেট করা। ইনভেস্টিগেট করবে কোন একটা টপিক, কোন একটা ফ্যাক্ট, কোন একটা সাবজেক্ট সম্পর্কে ইনভেস্টিগেট করবে। কিসের মাধ্যমে ইনভেস্টিগেট করবে? সে একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করবে। সেই ইনস্ট্রুমেন্টের নাম কি? ইন্টারভিউ শিডিউল ইউজ করবে। ইন্টারভিউ শিডিউল ইউজ করার মাধ্যমে যখন একজন রিসার্চার অথবা একজন ইন্টারভিউয়ার অথবা একজন ইনভেস্টিগেটর কোন একজন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করবে, সেই ব্যক্তিটাকে আমরা বলছি ইন্টারভিউই। এবং ইন পার্সন সিচুয়েশনে, মানে ফেস টু ফেস ইন্টারপার্সোনাল সিচুয়েশনে তথ্য সংগ্রহ করবে, তখন সেটাকে আমরা বলছি পার্সোনাল ইন্টারভিউ অথবা শুধু ইন্টারভিউ। আরেকটা ইন্টারভিউ মেথড হচ্ছে গ্রুপ ইন্টারভিউ। গ্রুপ থেকে আমরা বুঝে ফেলছি যে এটা একটা মাস গ্যাদারিং, কিছু লোকজন থাকবে। এই লোকজনগুলো কারা? এই লোকজনগুলো হচ্ছে যাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করব, সেই লোককে আমরা বলছি ইন্টারভিউ গ্রুপ অফ পিপল। গ্রুপ পিপল হচ্ছে, তাহলে গ্রুপ অফ পিপলের কাছ থেকে যখন আমি তথ্য সংগ্রহ করব, তখন সেটাকে আমি বলছি গ্রুপ ইন্টারভিউ। কিভাবে করব ইন্টারভিউ? যেটা করছি, ইন্টারভিউ শিডিউলটা আমি অ্যাজ এ রিসার্চার অথবা আমি অ্যাজ ইনভেস্টিগেটর আমি তথ্যটা নিজে ফিল আপ করছি, জিজ্ঞেস করছি
নিজে নিজে তাকে বলছে এবং নিজে নিজে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, আপনাদের নাম কি? 10 জন তো একসাথে উত্তর দিবে। আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম, আমার নাম রহিমা, আমার নাম করিমা। কি হবে তখন? একজন ব্যক্তির পক্ষে সেটা রেসপন্স করে নেওয়া সম্ভব? নো, ইটস ভেরি টাফ। তো গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে যেটা করতে হয়, যে সিচুয়েশনটা হয় এবং গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে যেটা কনসিডারেশনে নিতে হয় সেটা হচ্ছে আমি যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করব এই ব্যক্তিগুলোকে একটা মিনিমাম লেভেলের এডুকেটেড হতে হবে। তাহলে গ্রুপ ইন্টারভিউ তাদের জন্য পসিবল, শুধুমাত্র যারা এডুকেটেড পারসন তাদের জন্য পসিবল। তাহলে গ্রুপ ইন্টারভিউ হলো ওই ইন্টারভিউ মেথড যেখানে একটা ফেস টু ফেস অথবা ইন্টারপার্সোনাল সিচুয়েশনে গ্রুপ অফ পিপলের কাছে আমার এই ইন্টারভিউ শিডিউলটা দেওয়া হয়। 10 জন ব্যক্তি থাকলে সামনে 10 জনের কাছে দেওয়া হয় এবং যে ইনভেস্টিগেটর থাকবে অথবা ইন্টারভিউয়ার থাকবে সে প্রত্যেকটা ইন্টারভিউ শিডিউলের প্রত্যেকটা কোশ্চিন একটা একটা করে তাদেরকে বুঝাই দিবে, যেখানে আপনি এই প্রশ্নের এই আনসার করবেন, এই প্রশ্নের এইটা প্রশ্নের অর্থ এটা বোঝানো হয়েছে, এটা প্রশ্নের উত্তর এটা বোঝানো হয়েছে, এটা প্রশ্নের অর্থ এটা বোঝানো হয়েছে। যখন তুমি প্রশ্নগুলো বুঝাই দিলা তখন গ্রুপ অফ পিপল প্রশ্ন বুঝে গেল, ইটস দ্য ইন্টারভিউ, গ্রুপ ইন্টারভিউ। এবং এই গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্টটাকে আমরা তখন বলতেছি ডিস্ট্রিবিউটেড ইন্টারভিউ, ডিস্ট্রিবিউটেড কোশ্চেনিয়ার। আমরা যখন কি করছি, আমরা যখন এই ইন্টারভিউ শিডিউলটাকে যখন গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে ব্যবহার করছি তখন কিন্তু তার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন তার নাম কি হয়ে যাবে? ডিস্ট্রিবিউটেড কোশ্চেনিয়ার। তাহলে এটা কিন্তু ভাই অথবা তোমাদের রিটেন প্রশ্নেও আসতে পারে। আচ্ছা, রিয়াদ হাসান একদম হ্যান্ড রেজ করেছে, প্লিজ। স্যার আমাদের কি এখন পিডিএফটা দিলে ভালো, একটু ভালো হইতো স্যার। আচ্ছা, এই মুহূর্তে আমি দিতে পারছি না, আই এম রিয়েলি ভেরি সরি এটার জন্য। সেটা হচ্ছে যে চালু রাখতে পারতাম, তারপর আপনার কথাগুলো শুনলে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখতে পেলে হয়তো আরেকটু বেটার হতো, তাই তো? ঠিক আছে, আমি তাহলে নেক্সট ক্লাস থেকে এটা করবো। আজকে একটু পরে আমি শেষ করে দিব। অ্যাকচুয়ালি ল্যাপটপ হলে এটা আমার জন্য পসিবল ছিল, আমার মোবাইল থেকে এটা অপারেট করা আমার জন্য টাফ। আমি আসলে মোবাইলে তোমাদের ক্লাস কন্ডাক্ট করাচ্ছি। আমার এখানে হচ্ছে আমার ল্যাপটপটা একটু প্রবলেম করছে, তো ওটা আমি ঠিক করে নিই একটু আজকের মধ্যে। দেন আমি কালকে থেকে তোমাদের, অথবা কালকে যদি অথবা না পরশু যদি ক্লাস করতে চাও তোমরা পরশু যে ক্লাসটা করবো আমি আগেই তোমাদেরকে সফট কপিটা প্রোভাইড করবো, তোমরা দেখো আমার কথাগুলো শুনলাম। তাহলে এবার একটু খালি জাস্ট আজকে জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, সহজ আছে, একটু নোট ডাউন করে নাও। একটু খাতা কলম আশেপাশে থাকলে একটা কাগজ নিয়ে একটু লিখে নাও, নোট ডাউন করে নাও। এই কথাগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এই প্রত্যেকটা কথাগুলো ভাইবা, অবভিয়াসলি অনলাইনে হোক অফলাইন হোক যে কোনো সিচুয়েশন হোক, উইল কন্ডাক্ট এ ভাইবা হচ্ছে, ভাইবা হচ্ছে জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। ইন্টারভিউ শিডিউল কখন বলছি, সেম জিনিসটাই ইন্টারভিউ শিডিউলটাকে আবার কখন আমরা একটু নাম ক্ষেত্র বিশেষ সেটার আবার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। নাম কি হয়ে যাবে? ইন্টারভিউ শিডিউলটা যখন আমি গ্রুপ ইন্টারভিউর জন্য ব্যবহার করবো তখন এটা আবার হয়ে যাবে ডিস্ট্রিবিউটেড কোশ্চেনিয়ার। ডিস্ট্রিবিউটেড কোশ্চেনিয়ার হয়ে যাচ্ছে তখন, কিন্তু তখনই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইন্টারভিউ শিডিউল এন্ড ডিস্ট্রিবিউটেড কোশ্চেনিয়ার। If you didn't conduct the class or didn't understand the class, you will not be able to answer the question. Think about it, and obviously it will be clear when you will get the handout. It will be very much easy for you. তো একটু জাস্ট আমার কথাগুলোকে একটু বোঝার শোনার চেষ্টা করো যে আমি কি কি বলেছি, এটা মাথায় থাকলে হ্যান্ডআউট পেলে এগুলো তোমরা জাস্ট ইন্টারভিউ, গ্রুপ ইন্টারভিউ, আরেকটা হচ্ছে টেলিফোন ইন্টারভিউ, আরেকটা হচ্ছে অনলাইন ইন্টারভিউ। তাহলে ইন্টারভিউ এর মধ্যে আমরা আবার দেখতে পাচ্ছি কয়েক ধরনের ইন্টারভিউ আছে। পার্সোনাল ইন্টারভিউ আমরা দেখছিলাম যে ইন্টারপার্সোনাল সিচুয়েশনে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। যে ব্যক্তি তথ্য সংগ্রহ করবে তাকে আমরা বলছি ইনভেস্টিগেটর অথবা ইন্টারভিউয়ার। যার কাছ থেকে তথ্য সংগ্রহ করবো তাকে বলছি আমরা ইন্টারভিউয়ে অথবা রেসপন্ডেন্ট। যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছি এখানে পার্সোনাল ইন্টারভিউর ক্ষেত্রে তখন তাকে আমরা বলছি ইন্টারভিউ শিডিউল। তার মানে কি, ইন্টারভিউ শিডিউলটা হলো ওই জিনিস যেটা বিষয়ে যে সম্পর্কে আমরা তথ্য নিতে চাচ্ছি, অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা, যে টপিকটা। লাইক করোনা সম্পর্কে আপনার মন্তব্য কি বলেন, এটার উপরে কিছু প্রশ্ন আমি রেডি করে নিয়ে গেলাম একজন ব্যক্তির কাছে। আগে থেকে একটা কোশ্চেন রেডি করলাম, একটা ইন্টারভিউ শিডিউল রেডি করলাম, এটাকে আমরা ইনস্ট্রুমেন্ট বলছি।
এই 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 কাগজটাকে যেটা আমরা রিটেন বোর্ডে আগে রেডি করে নিয়ে গেছি, যে টপিকগুলোর উপরে ডিসকাস করে আমি তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবো, এটাকে আমরা ইন্টারভিউ শিডিউল বলছি। এবং পার্সোনাল ইন্টারভিউ এর ক্ষেত্রে এটাকে আমরা ইন্টারভিউ শিডিউল বলছি। ঠিক এই ইন্টারভিউ শিডিউলটাই আমরা যখন আবার গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে ব্যবহার করব, একসাথে 10 জন লোককে দিব, 10 জন লোক সামনে আমার সামনে বসে থাকবে। এই 10 জন লোক কোথায় থাকবে? একজন থাকবে দিনাজপুরে, আর বাকি আমি থাকবো বিরামপুরে বসে। যেমন তোমরা হয়তো যে যার মতো বাসায় বসে আছো, আমি এখানে আছি। এটা এইরকম করলে হবে না, এটা গ্রুপ ইন্টারভিউ হবে না। গ্রুপ ইন্টারভিউ হবে ওটাই যখন ওটাও একটা ফেস টু ফেস। তার মানে কি ইন্টারভিউ এর ক্ষেত্রে এটা একটা কমন ফেস টু ফেস সিচুয়েশন হতে হবে ইন্টারভিউ এর ক্ষেত্রে। তাহলে একটা কমন ক্যারেক্টার আমরা পেলাম যে ইন্টারভিউয়ার এবং ইন্টারভিউই দুজনের ভিতরে একটা ফেস টু ফেস কন্টাক্ট থাকতে হবে। ফেস টু ফেস কন্টাক্ট থাকতে হবে, তার সাথে একটা কথোপকথন দিতে হবে, কথোপকথনের অপশন থাকতে হবে। তাহলে এটা হবে পার্সোনাল ইন্টারভিউ হবে। আমি কথা বলবো, তোমরা রেসপন্স করবে, তোমরা কথা বলবো, আমি রেসপন্স করবো। ইট উড বি ইন্টারভিউ। এটা ইন্টারভিউ হবে। এবং এই ইন্টারভিউ এর ভিতরে পার্সোনাল ইন্টারভিউ কখন হবে? যখন আমরা ফেস টু ফেস একটা অবস্থায় থাকবো, তখন সেটা হবে পার্সোনাল ইন্টারভিউ। দেন আবার হচ্ছে যখন আমরা গ্রুপে ডেকে এনে তথ্য সংগ্রহ করবো এবং তাদেরকে বুঝাই দিব। গ্রুপের ক্ষেত্রে যেটা কন্ডিশন, সেটা হচ্ছে ওই টপিকটা, ওই বিষয়টা সম্পর্কে 10 জন ব্যক্তিকে প্রথমে আমাকে বুঝাইতে হবে। আমি এই প্রশ্নটার অর্থ এটা বুঝাইতে চাইছি, আপনারা আপনাদের মতো করে আনসার করেন। এবং এটার ক্ষেত্রে কি হচ্ছে, পার্সোনাল ইন্টারভিউ এর ক্ষেত্রে তথ্যগুলা কিন্তু ইনভেস্টিগেটর অথবা রিসার্চার নিজে তথ্যগুলা ইনপুট করছে বা লিখতেছে। গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু না। গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে কি করবে? ইন্টারভিউই বা রেসপন্ডেন্ট অথবা যে ইনফরমেশন মানে গিভার, যে ইনফরমেশনটা আমাকে প্রোভাইড করবে, ইনফরমেশন প্রোভাইডার কিন্তু নিজে তথ্য প্রোভাইড করবে। ঠিক আছে? তাহলে পার্সোনাল ইন্টারভিউ এর সাথে গ্রুপ ইন্টারভিউ এর বেসিক পার্থক্যগুলো আমরা বুঝতে পারছি। সরি। এবং গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে কি হবে? গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি রেসপন্ডেন্টদেরকে শিক্ষিত হইতে হবে। পার্সোনাল ইন্টারভিউ এর ক্ষেত্রে শিক্ষিত না হলেও চলবে, সে শুধু মুখে কথা বলতে পারলেই চলবে। গ্রুপ ইন্টারভিউ এর ক্ষেত্রে যেহেতু রেসপন্ডেন্টকে নিজেই তথ্য লিখতে হবে, তথ্য পূরণ করে দিতে হবে, সেহেতু তাকে কিন্তু তথ্য শিক্ষিত হইতে হবে, কারণ তাকে লিখতে হবে তো তথ্য। আমার মনে হয় এটা বুঝে আসছে। দেন আমরা চলে যাই টেলিফোন ইন্টারভিউ এর ক্ষেত্রে। টেলিফোন ইন্টারভিউ হচ্ছে তোমাদের সাথে আমি যেভাবে এখন কথা বলছি, এটা সাধারণত অপিনিয়ন সার্ভে বলা হয়ে থাকে। টেলিফোন ইন্টারভিউ হচ্ছে অপিনিয়ন সার্ভে। ফোন দিয়ে তোমাদের কারো কারো কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা আমি জানি না, মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, গ্রামীণ ফোন থেকে ফোন আসে, অথবা হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো থেকে, প্রোডাক্টের কোম্পানিগুলো থেকে ফোন আসে। সরি, বিভিন্ন প্রোডাক্ট কোম্পানিগুলো থেকে ফোন আসে, স্যার আমাদের এরকম এরকম প্রোডাক্ট আছে, তো এক্ষেত্রে আপনার এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনি কতটুকু হ্যাপি নাকি আনহ্যাপি, আপনার কাছে কিছু প্রশ্ন আমি করতে চাই, আপনার কি একটু সময় হবে স্যার? এভাবে কিছু প্রশ্ন, কিছু ফোন আসে, টেলিফোন কল আসে, অথবা মোবাইল কল আসে। এই মোবাইল কলিং এর মাধ্যমে আমরা যে তথ্যটা সংগ্রহ করে থাকি এবং কারো অপিনিয়ন নিয়ে থাকি, তখন সেটাকে আমরা বলছি টেলিফোন ইন্টারভিউ। সিমিলারলি অনলাইন ইন্টারভিউ। তাহলে অনলাইন ইন্টারভিউটা কি? অনলাইন ইন্টারভিউ হচ্ছে যে তোমাদের সাথে যেরকম আমি একটা ভিডিও অবস্থায় আছি, ভিডিও কলিং এর মাধ্যমে হইতে পারে, ভিডিও ফোন, ভিডিও কল, অথবা যে এগুলো প্ল্যাটফর্ম, যেমন এখন নতুন নতুন প্ল্যাটফর্ম গুলো আসছে, ফেসবুক ভিডিও, ফেসবুক লাইভ, এরকম কিছু ভিডিও কলিং এর মাধ্যমে আমরা যখন ইন্টারভিউ গুলো নিয়ে থাকি, তখন সেটাকে আমরা বলছি অনলাইন ইন্টারভিউ। এখন অনলাইন ইন্টারভিউ আর অনলাইন সার্ভেকে আবার একটু গোলাই ফেললে হবে না। There is a basic difference between online survey and online interview. অনলাইন ইন্টারভিউ হচ্ছে এরকম একটা ফেস টু ফেস ইন্টারভিউ হইতে হবে। আমি এই যে জিজ্ঞেস করবো তোমাকে, যে কোনো একজন আসো, আমাকে একটু লাইনে কথা বলো আমার সাথে প্লিজ, যে কোনো একজন হাই হ্যালো বলো, কথা বলো, যে কোনো একজন। জি স্যার। হ্যাঁ, কি নাম তোমার? গৌতম রায়। গৌতম রায়। এই যে তোমাকে গৌতম রায়, তোমাকে আমি জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর নেম, তুমি ইউ রেসপন্স দ্যাট ইউর নেম ইজ গৌতম রায়। দিস ইজ দ্য অনলাইন ইন্টারভিউ। এই যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি রেসপন্স করলা, এটা অনলাইন ইন্টারভিউ। হোয়াটস দ্য অনলাইন সার্ভে? তাহলে অনলাইন সার্ভেটা কি? তোমাদের কি কারো ডয়েসে ভ্যালির খালেদ মহিউদ্দিনের প্রোগ্রাম দেখাচ্ছে? খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিল, যে এখন ডয়েসে ভ্যালি জার্মানির একটা, হ্যাঁ দেখি। যারা এটার সাথে এক্সপেরিয়েন্স তারা হয়তো দেখে থাকবা। জি স্যার। ও একটা টক শো করে, সেই টক শোতে সে টক করার আগেই 7 দিন আগে অথবা 3 দিন আগে সে একটা সার্ভে শুরু করে দেয়,
যে বাংলাদেশ সরকার এটা একটা একটা বিষয় একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, এটার সাথে আপনারা কি একমত নাকি একমত না? হলে হ্যাঁতে চাপ দিন, না হলে নাতে চাপ দিন। এভাবে একটা সে অনলাইন সার্ভে করে থাকে। সিমিলার টাইপ অফ ইউটিউব সার্চ করতে গেলে অথবা ইউটিউব ভিউ করতে গেলে দেখবা যে ইউটিউবে মাঝে মাঝে কিছু সার্ভে হয়। এরকম ভাবে অনলাইনে বিভিন্ন সার্ভে হয়, আগে থেকে প্রশ্ন করা থাকে, তুমি রেসপন্স করে দিলা, দ্যাট ইজ দ্য অনলাইন সার্ভে। and when you will in a face to face interpersonal situation and the researcher or interviewer will ask the question and the respondent or the interview will response, then it would be the online interview. Online interview এ face to face situation নাও হইতে পারে, এরকম তোমার সাথে ভিডিও কল নাও হইতে পারে, অডিও কলেও হইতে পারে, বাট প্রথমে সাথে সাথে জিজ্ঞেস করে সাথে সাথে রেসপন্স পাওয়া। বাট অনলাইন সার্ভের ক্ষেত্রে যেটা হয় যে আগে থেকে প্রশ্ন থ্রু করা হয় এবং এটা যে যার মতো ইচ্ছা মতো সময়ে সে তার রেসপন্সটা করে থাকে। দ্যাটস দ্য ডিফারেন্ট থিং, এবং এটাই হচ্ছে অনলাইন সার্ভে। তাহলে অনলাইন সার্ভে এবং অনলাইন ইন্টারভিউ ব্যাপারটা আমরা কি বুঝতে পারছি? বুঝে কেউ যদি না বুঝি একটু রেসপন্স করি, সরাসরি আনমিউট। আচ্ছা ফাইন, তাহলে আমি আর বেশি বাড়াবো না আজকের মতো, কারণ আজকে যেহেতু অনেকগুলো ইনকম্প্যাটিবিলিটি ক্রিয়েট হয়েছে, আজকে আর আমরা বেশি সময় নিব না। আমরা তাহলে এখানে একটু স্কুইজ করে আনি আমাদের আজকে কি কি পয়েন্টগুলো আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি। What we have tried to learn today. Now I'm recapping my sessions, my topics, what I already discussed with you, along with some technological inconveniences like electricity problem, like my devices problem, etc. হ্যাঁ, তো আমি একটু বাংলায় করে নেই, তোমাদের সাথে রিক্যাপ করে দেই সেশনটা। সেটা হচ্ছে আমরা আজকে দেখার চেষ্টা করছি ক্লাস আউটলাইন, আমরা কোর্স আউটলাইন, আমরা কি কি কোর্স আসলে এই কোর্সের ভিতরে আমরা কি কি পড়বো। সেখানে আমরা দেখেছি আমরা পড়বো মেথডস অফ ডেটা কালেকশন, আমরা পড়বো ইনস্ট্রুমেন্টস অফ ডেটা কালেকশন, আমরা পড়বো ডেটা প্রসেসিং এন্ড অ্যানালাইসিস, কিভাবে ডেটাকে প্রসেস করতে হয় এবং অ্যানালাইসিস করতে হয়, এবং আমরা দেখবো একটা সায়েন্টিফিক রিপোর্ট কিভাবে রাইট আপ করতে হয় এবং একটা সায়েন্টিফিক রিপোর্টের কি কি পার্ট থাকে, কি কি পার্ট থাকলে পারে আমরা এটাকে সায়েন্টিফিক রিপোর্ট বলবো, আর কি কি পার্ট না থাকলে পারে আমরা এটাকে সায়েন্টিফিক রিপোর্ট বলতে পারবো না। তো সায়েন্টিফিক রিপোর্টের কম্পালসারি পার্টস গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, একটা সায়েন্টিফিক রিপোর্টে কি কি থাকে। তাহলে these are the four main topics of our courses: data collection, processing and report writing. এই কোর্সের মেজর পার্ট হলো এই চারটা: ইনস্ট্রুমেন্টস অফ ডেটা কালেকশন, মেথডস অফ ডেটা কালেকশন, এবং ডেটা কালেকশন এবং প্রসেসিং কিভাবে করতে হয়, এবং সায়েন্টিফিক রিপোর্ট কিভাবে রেডি করতে হয়, সায়েন্টিফিক রিপোর্টের কি কি পার্ট থাকে, রেফারেন্সেস কিভাবে লিখতে হয়, রিপোর্টের কোন চ্যাপ্টারে কি থাকে, এই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো একটা কোর্সের একটা আউটলাইন আমরা এখানে পেয়ে গেলাম। দেন আমরা প্রথমেই চলে আসছি মেথডস অফ ডেটা কালেকশন। আমাদের ফার্স্ট স্টাডি আমরা একটু পড়ার চেষ্টা করেছি যে এই স্টাডির ভিতরে কি কি আছে। আমরা প্রথমেই দেখেছি ডেটা ডেফিনিশন, ডেটা কাকে বলে, ডেটা বলতে আমরা কি বুঝি, এবং ডেটা সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, ডেটাটা কোথা থেকে আসছে, ল্যাটিন ওয়ার্ড ডেটা থেকে আসছে, এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করেছি। দেন আমরা দেখার চেষ্টা করছি টাইপস অফ ডেটা, ডেটা কত ধরনের হইতে পারে। তো আমরা দেখেছি দুই ধরনের ডেটা হয়ে থাকে বেসড অন নিউমেরিক্যাল ভ্যালু। আমরা দেখেছি কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসক্রিট ডেটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। বেসড অন সোর্সেস অফ ইনফরমেশন আমরা দুই ধরনের ডেটা দেখেছি, একটা হচ্ছে প্রাইমারি ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। আমি একটু ফার্স্ট করছি, রিক্যাপ করছি, জাস্ট আই এম রিক্যাপিং মাই সেশন। ওকে, সো আমরা তাহলে দেখলাম ডেটা টাইপ গুলো। দেন আমরা দেখলাম মেথডস অফ ডেটা কালেকশন। ব্রডলি টু অ্যাপ্রোচেস অফ ডেটা কালেকশন, একটা হচ্ছে কনভেনশনাল, সেটাকে আবার আমরা বলতে পারি ট্রেডিশনাল মেথডস অফ ডেটা কালেকশন। কয়েক ধরনের আবার ট্রেডিশনাল মেথডস আছে। আর দেন আরেকটা আমরা দেখেছি হচ্ছে পার্টিসিপেটরি মেথডস অফ ডেটা কালেকশন। কনভেনশনালের ভিতরে আমরা আবার দেখেছি ইন্টারভিউ মেথড একটা আছে, কোশ্চেনার মেথড আছে, দেন আছে হচ্ছে কেস স্টাডি আছে, হ্যাঁ, সিস্টেমেটিক অবজারভেশন আছে। তারপরে আমরা দেখেছি সিস্টেমেটিক স্টাডি অফ অ্যাভেলেবল রেকর্ডস। এই ধরনের মেথড গুলো আছে যেটার মাধ্যমে আমরা কনভেনশনাল মেথড বলতে পারি এই মেথড গুলোকে। এছাড়াও আরো অনেক ধরনের মেথড আছে কনভেনশনাল। আর পার্টিসিপেটরি মেথডস গুলো আছে, পার্টিসিপেটরি ওয়েতে রেসপন্ডেন্টের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা যে ডেটা কালেকশন করে থাকি সেটা হচ্ছে পার্টিসিপেটরি মেথড। এই ধরনের মেথড গুলো যেমন হচ্ছে ভেন ডায়াগ্রাম, সোশ্যাল ম্যাপ, তারপরে হচ্ছে ট্রান্সফ্যাক্ট ওয়ার্ক, হ্যাঁ, র্যাঙ্কিং এর ভিতরে আবার আছে পেয়ার ওয়াইজ র্যাঙ্কিং, প্রিফারেন্স র্যাঙ্কিং।
এই জায়গাগুলো আমরা একটু দেখবো ইন ডিটেল ইন ফিউচারে। তো আমরা কনভেনশনাল মেথডের ভিতরে আজকে একটু দেখার চেষ্টা করেছি। কনভেনশনাল মেথডের ভিতরে আমরা কি দেখেছি? ইন্টারভিউ মেথড দেখেছি, তাই তো? ইন্টারভিউ আবার কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হতে পারে, গ্রুপ ইন্টারভিউ হতে পারে, টেলিফোন ইন্টারভিউ হতে পারে, অথবা অনলাইন ইন্টারভিউ হতে পারে। এই পর্যন্ত তো আমরা একটু দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম। তো হোপফুলি তোমরা হয়তো চেষ্টা করেছো, যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি মাঝে কিছু ইন্টারাকশন হয়েছে। আমি হয়তো তোমাদের সিআর কে প্রোভাইড করে দিব পিডিএফটা, তোমরা when you will go through that, then it would be very much clear to you, and you will hopefully you will understand what I have tried to make you understand. So this is all about for today. Sorry for interruption and inconvenience for today's class schedule and very much types of incompatibility. So আজকের মতো আরেকটু ডিসকাস একটু করে নেই, সেটা হচ্ছে নেক্সট আমরা কবে ক্লাস করতে পারি, একটু যদি অপিনিয়ন আমরা দেই। নেক্সট আমরা কবে ক্লাস করতে পারি, নেক্সট ক্লাসটা তোমাদের পক্ষে কবে করা পসিবল? স্যার আমরা তো ফ্রি স্যার কালকে। আচ্ছা ফাইন। রাত করে ক্লাস হলে কি কোনো প্রবলেম আছে? স্যার রাতে করে স্যার রাত কয়টায়? যারা আমাদেরকে বাইরে ক্লাস করতে বাইরে ক্লাস করতে হয়, ওকে ফাইন। তাহলে বিকেলের দিকে হলে, বিকেলের না, ঠিক আছে, তাহলে সকাল করে করাবো, অসুবিধা নেই। আমি বুঝতে পেরেছি, আমি কনটেক্সটটা বুঝতে পেরেছি। তাহলে এরকম সকাল করে 10টা থেকে 12টা 12:30 হলে কোনো প্রবলেম নেই, তাই তো? আচ্ছা না, সবার কথাই আমাকে চিন্তা করতে হবে, কারণ অনেকে বাইরে বসে ক্লাস করে নেটওয়ার্কের কারণে। আমি জানি সেটা, আমি বুঝিও সেটা, আমিও গ্রামের ছেলে, আমিও সেটা রিয়েলাইজ করতে পারি অ্যাকচুয়ালি। রাতের বেলায় দিনের বেলা এখন তো গরম। ও আচ্ছা, দিনের বেলা গরম। হাউএভার তবুও অনেকে এটা যেহেতু ব্লেম করে ফেলেছে যে তাদের বাইরে ক্লাস করতে হয়। আবার মেয়ে মানুষ আছে যারা, মেয়ে স্টুডেন্টরা, যদি আমি জেন্ডার ডিসক্রিমিনেট করতে চাই না, বাট তাদের আসলে সুন্দর করে বাইরে যাওয়া ইটস ভেরি টাফ। হাউএভার তো আমি দেখি নেক্সট শিডিউলটা আমি তোমাদেরকে as soon as possible জানাই দেবো। আর যেহেতু এখনো আরো 4-5 দিন দেরি আছে, so I think we should conduct one or more 2 classes before it, then the other classes we will conduct after next Friday. হ্যাঁ, আমরা যেহেতু শুরু করেছি। এবং আরেকটা বিষয় তোমাদের আগে একটু বলে রাখি, যেহেতু আমি আগেই বলে ফেলেছি না, ইটস ভেরি মাচ রিলেভেন্ট টু স্ট্যাটিস্টিক্স, এবং আমরা অনেকগুলো ক্যালকুলেশন দেখবো, আমরা কিছু ম্যাথমেটিক্স দেখবো। আমাদের এটা কিন্তু জবের মধ্যেও করতে হবে, কিভাবে কোডিং করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে অ্যাভারেজ বের করতে হয়, কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। এই জায়গাগুলোকে আমরা যেহেতু অ্যাড্রেস করব, সো ইটস ভেরি মাচ ইন্টারকানেক্টেড ক্লাসেস। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস খুবই কানেক্টেড। সো if you missed one class, then it would be very much tough to you to understand what I am trying to make you understand. এটা তোমাদের কিন্তু বুঝতে খুব টাফ হবে যদি যেটা আমি তোমাদের বুঝাইতে চাচ্ছি। দ্যাটস ওয়াই তোমাদেরকে আমার মনে হয় ক্লাসগুলো করা উচিত। এবং যেহেতু স্ট্যাটিস্টিক্যাল ক্লাস, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করব, এবং স্ট্যাটিস্টিক্সের হয়তো ভিতরে যাব না, উপরের পার্টগুলো একটু মজা করে এত সহজভাবে কতভাবে বলা যায়। এবং এই জিনিসগুলো তুমি যদি প্রাইভেট সেক্টরে জব করতে যাও, এই জিনিসগুলো খুবই লাগবে। যেখানেই যাও তোমাদের সারা জীবন লাগবে। মাস্টার্স করবে না, মাস্টার্স এর সময় লাগবে। তোমরা তো obviously each and every students will conduct complete the masters classes, so এটা তোমাদের জন্য খুবই লাগবে। এবং at that time you will obviously you remember me, এরকম নোমান স্যার একটা ক্লাস নিয়েছিল, আসলে বলেছিল ক্লাসের শুরুতে যে এরকম মাস্টার্স এর সময় লাগবে। এটা তখন রিয়েলাইজ হবে, এখন হয়তো রিয়েলাইজ হবে না, এখন খালি পার হইতে পারলেই বাস হয়ে যাবে। So this is all about for today. Thank you so much for being with me. ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাসায় থাকো। ঘোরাফেরা না করে বাসায় থাকো, বাসায় আশেপাশে থাকো, ফ্যামিলি মেম্বারদের সেফটি কনসিডার করে বেশি বাইরে ঘুরো না। Hope for the best, prepare for the worst, and be safe and well. Thank you so much. Allah Hafiz. স্যার আসসালামু আলাইকুম।